অফ প্রায়র লার্নিং, যেটাকে আমরা বলি আরপিএল। আরপিএল মানে এই যে তোমরা ব্লক বাটিকে পরীক্ষা দিছো, এটারই আরপিএল বলা হয়। রিকগনিশন অফ প্রায়র লার্নিং, পূর্ব অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়া। পূর্ব অভিজ্ঞতাকে স্বীকৃতি দেওয়া, এটি ইংলিশে লেখা লাগবে না, তোমরা বাংলায় লিখতে পারবা। আর সর্বশেষ যেটা হচ্ছে লেবার মার্কেট ডাটা বা লেবার মার্কেট ইনফরমেশন। এই কটা আপা একটু লাল করে দেন ওদের। রাজি আপা, রাজি আপা, আমি তো ল্যাপটপ নেই নাই, মোবাইল নিছি, এই জন্য একটু আপনি মানে একটু লাল করে দেন। আমি নতুবা কালকে থেকে আমি ল্যাপটপ নিব একবারে। হুম, আপনার দেখা যাচ্ছে? আচ্ছা আরপিএল, তারপর হচ্ছে কি তারপর হচ্ছে নিচেটা দেন আন্ডার প্রিভিলেজ গ্রুপ। আর দেন হচ্ছে গিয়া, হ্যাঁ বাস এই কয়টাই, আর লাগবে না। এই কয়টাই, তিনটা মনে রাখলে তিনটাই মনে রাখবে। তোমরা স্ক্রিনশট দাও, আমি একটু তোমরা মিউট স্ক্রিনশট দিয়ে করতেছি, রাখো। আপনি কথা বলুন। ম্যাডাম আপা স্ক্রিনশট। আপা হ্যাঁ এক আপা এক নেক্সট। মিনিট আপা এক মিনিট হ্যাঁ আপা এক নেক্সট। মিনিট আপা এক মিনিট, আমি একটু কথা বলি। এইখানে দেখেন, হুম, সবাই একটু খাতায় লেখেন, সবাই একটু খাতায় লেখেন, নোট করবেন এটা। এজেন্ডা, এজেন্ডা, পলিসি, অ্যাড্রেস, ইস্যু, ফিচার, এই চারটা জিনিসকে মিলাইয়া এই যে পয়েন্টগুলো আমি নীল কালারে করে রাখছি, এই পয়েন্টগুলি যেটাই আসুক না কেন, এই চারটে লেখলেই আপনারা অ্যান্সার হয়ে যাবে। এটা সবাই নোট চারটা করে আপা ফেলেন। বলতে চাইছে চারটা প্রশ্নের যেইটাই আসুক এই উত্তর একই লিখবা। এই নীল যদি কালারের ফিডার্স গুলো। আসে তাও উত্তর যা, যদি ইস্যু আসে উত্তর তা, যদি কাজ কি আসে তাও উত্তর তা, যদি লক্ষ্য কি আসে উত্তর তা, যদি বৈশিষ্ট্য কি তাও আসে উত্তর একই, এটা বলছে আপা। ওকে আপা নেক্সট। আপা জান গিয়া, এখানে আর নাই কিছু। আহ, আপা এই প্যারাটাতে দুইটা কোশ্চেন আছে, ওই যে অ্যান্ড্রয়েড আর যে আইএসসি আর এসজিপি, এই জায়গাটা একটু ধারণা দিয়ে দেন শুধু, এই জায়গাটা। ও আচ্ছা, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলটা কি? এই যে দেখো এই প্যারাটার ভিতরে ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিল, এই আইএসসি, আইএসসি, আই হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিল। এটা হচ্ছে গিয়া আহ, ধরো এই যে এনএসডি এ কাজ করে, এনএসডি এর ভালো মন্দ দেখা, এই যে ইন্ডাস্ট্রিতে কি দরকার, তারপরে অ্যাসেসর কোন লেভেলের মানুষ হইতে পারবে, তারপরে কোন কোন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া যায়, এইগুলা কাজগুলা করার জন্য অথবা ইন্ডাস্ট্রিতে কি ডিমান্ড, ইন্ডাস্ট্রিতে ওরা কাজ শিখে যায় ওইখানে কি করবে, এখন বর্তমানে কি ইন্ডাস্ট্রিতে ডিমান্ড রয়েছে, এই বলো। সব কিছু মানে ইন্ডাস্ট্রির তিনজন। সাথে লিয়াজু মেনটেন করিয়া ইন্ডাস্ট্রির ডিমান্ড গুলা নেওয়া, সেই অনুযায়ী ট্রেনিং কোর্স চালু করা, সেই অনুযায়ী ট্রেনিং চালু করা, কাজ করা। এটা একটা কাউন্সিল আছে, একটা কমিটি আছে, সেই কমিটিরা ইন্ডাস্ট্রির সাথে সর্বদা লিয়াজু মেনটেন করে বা তাদের থেকে তথ্য নিয়ে থাকে, সেই অনুযায়ী সিএস তৈরি করে, সেই অনুযায়ী কোর্স কারিকুলাম তৈরি করে, সেই অনুযায়ী একটা কোর্স প্ল্যান করে। তো এইটার নামই হচ্ছে গিয়ে কি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, আইএসসি। তোমাকে পরীক্ষা মৌখিক জিজ্ঞাসা করতে পারে এই তিনজন আইএসসি কি অর্থ আমার কি, খুঁজ করছে? তুমি বলবা এটা ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিল। এদের কাজ হলো ইন্ডাস্ট্রির সাথে লিয়াজু মেনটেন করে ডিমান্ড অনুযায়ী ট্রেনিং কোর্স পরিচালনা করা, অথবা তথ্য কালেক্ট করা, অথবা ইনফরমেশন কালেক্ট করা। সবাইকে বুঝছো নাকি বুঝো নাই? এই লক্ষ্মীরা বুঝছো? ওই সোনারা তোমরা একজন মিউট সাইডে হা বলো, বুঝছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা তারপরে নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে কি ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। দরকার নেই আপা, এটা দরকার নাই আপা, এটা দরকার নেই। নেক্সট। আচ্ছা, প্রত্যেকটা বইতে আপা একটু রাখেন, প্রত্যেকটা বইতে সেলফ চেক নামে কতগুলা প্রশ্ন আছে। সেলফ চেক, ধরো সেলফ চেক কারে বলা হয়? আমি যখন একটা সাবজেক্ট পড়তাম ছোটবেলা, বাংলায় পড়তাম একটা সাবজেক্ট পড়তাম, সাবজেক্টটা যখন এতক্ষণ পড়তাম, পড়ার পরে 4-5টা প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলার অ্যান্সার আমাকে আবার কি ওই যে মানে পড়তে হইতো। এই যে প্রশ্ন থাকে এটার নামই সেলফ চেক। তবে এই সিবিটিএতে একটা সুবিধা আছে, যদি সাইডটা প্রশ্ন থাকে, সাইডের প্রশ্নের উত্তর পাশে আবার দেওয়া থাকে,
এই জন্য এটাকে বলে সেলফ চেক অ্যান্ড অ্যান্সার কি। এখন আমরা ইতিপূর্বে যে এতক্ষণ নিয়ে পড়ে আসছি সেই প্রশ্নগুলোই এখানে দেওয়া আছে, যে বৈশিষ্ট্য কি, ইস্যুগুলা কি, আইএসসি অর্থ কি। তো আমরা তো অলরেডি উত্তর পড়েই আইছি, এজন্য আর সেলফ চেক আর কি করলাম না, অনুসরণ করলাম না। কিন্তু তোমরা কি আমার কথাটা সবাই বুঝছো? ট্রেডিশনাল জি ম্যাডাম নিয়মে, বুঝছি, জি জি বুঝছি। হ্যাঁ, ট্রেডিশনাল নিয়মে আমরা একটা সাবজেক্ট পড়লে নিচে আমরা খুঁজে পাইতাম যে প্রশ্ন, কিন্তু উত্তরগুলো আমরা খুঁজে খুঁজে নেওয়া লাগতো। সিবিটি এর নিয়মে একটা সুবিধা আছে, প্রশ্নগুলা থাকে সাথে উত্তরও থাকে। তাইলে তোমরা এই পরে সেলফ কথাই চেক উত্তর। গুলা একটু অনুসরণ করবা। ওকে, নেক্সট আপা, নেক্সট। এবার আসো কম্পিটেন্সি কি। আচ্ছা, এই কম্পিটেন্সি কি সবাই কি আসো? কেউ চলে যাওয়ার আগে আমাদেরকে বলে যাবো যে আপা চলে যাচ্ছি, ইচ্ছা মতো চলে যাবা না, ঠিক আছে? কারণ ক্লাসের হাজিরা, আপা ক্লাসের হাজিরার একটা স্ক্রিনশট নিয়ে নেন, 18 জন আছে এখন। আপনি ওই যে ক্লাসের হাজিরাতে একটু স্ক্রিনশট নেন, যারা পার্টিসিপেন্ট ওইখানে যে একটা স্ক্রিনশট নিয়ে নেন আপা, রাজি আপা। আমি ওইখানে গেলে এই আপনার এই স্ক্রিন শেয়ারিংটা হারিয়ে যায়। আচ্ছা, ও দরকার নাই, দাঁড়াও আমি দেখি কে আছে এনে দক্ষ কম্পিউটারে। শিউলি, শিউলি, জি আপু। নিচে যায় ওই যে পার্টিসিপেন্ট, নিচে যে 3টা ডট, এই জি 3টা জি। ডটে যায় দেখবা কি পার্টিসিপেন্ট। ওখানে গেলে পার্টিসিপেন্টে ক্লিক করলে সবাই একটা লিস্ট দেখায়। তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি ওখানে গেলে আপার স্ক্রিন শেয়ার করা তো আমার স্ক্রিন হারিয়ে যায়। আচ্ছা। আচ্ছা, এখন আমরা তোমাকে এটা দায়িত্ব দিলাম, তোমাকে আর আয়শাকে। গ্রুপে কে অ্যাটেন্ড করছে, অ্যাটেন্ড করে নাই, তারপর হচ্ছে পার্টিসিপেন্টদের স্ক্রিনশট নিয়ে রাখবা। পাশাপাশি কেউ যদি না জয়েন করে তাদেরকে নক দিবা। কথা কি বুঝছো? আর সবাইকে বলে দেই, এইটা একটা সিবিটি এর স্টাইল। তুমি এখানে ভর্তি হয়েছো, ক্লাস তোমার ভালো লাগবে, খারাপ লাগবে, মন্দ লাগবে, প্রথম দিন অনেক কঠিন লাগবে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে, শুনতে শুনতে সহজ হয়ে যাবে। আমি ক্লাস করাইতেছি, কালকে থেকে আমি এটা রেকর্ডিং করে রাখবো, ল্যাপটপ দিয়ে যখন ঢুকবো রেকর্ডিং আবার দিয়ে রাখবো, বারবার তোমরা শুনবা। যেদিন তোমরা বলবা এবার আমাদের সহজ হয়ে গেছে, সেদিন আমরা তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষার ব্যবস্থা করব। কিন্তু তোমরা কেউ ঢুকার পরে আমি করব না, আমার পেমেন্ট ফেরত দেন, বা আমার এটা ভাল লাগে না, বা কঠিন, এগুলা করবা না। কারণ আমরা কিন্তু তোমাদের জন্যই এত কষ্ট করে, হ্যাঁ, আমরা কিন্তু গ্রুপটা পরিচালনা করছি বা সশরীরে ক্লাস নিয়েছি। তোমার ভালো না লাগলে তুমি দেখতে থাকবা, দেখতে থাকবা, দেখতে থাকবা। যেদিন তোমার সহজ হয় সেদিন তুমি পরীক্ষায় বসবা বা অ্যাসেসমেন্টে বসবা। প্রত্যেকটা জিনিসই এরকম কঠিন লাগে, তাই বলে টাকা ফেরত চাইবা, করুম না বলবা, অ্যাসেসমেন্টে বসুম না বলবা, এগুলা কিন্তু করা যাবে না, বলে দিলাম। এবং ট্রান্সফারও করা যাবে না, এনে টাকা ওখানে নেওয়া যাবে না। কারণ এটা আমি একলা দায়িত্ব পালন করি না, এটা হাসিনা মুক্তা এবং এটা একটা টিম আছে আমাদের 6 জনের। তাদের কাছে টাকাটা, আমি টাকা তোমাদের নিলেও তাদের কাছে জমা দিয়ে দেই। কারণ এই 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 জিনিসগুলা ওদেরকে সহ আমি শুরু করেছি কাজগুলা। তো তোমরা চাইলে আমার কাছে চাইয়া ফেলতে পারো না। তোমার কঠিন লাগলে পরে করবা, আস্তে করবা, দেখতে থাকো, যখন সুযোগ পাও তখন করবা। কথা বুঝছো? আবার অন্য জায়গায় ফ্রি পাইবা তখন আবার দৌড় দিবা, এগুলা করবা না। কারণ এই সব কিছুর একটা নিয়ম আছে সোনারা। ঠিক আছে লক্ষ্মীরা? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট কম্পিটেন্সি। হ্যাঁ আপা, কম্পিটেন্সিতে যান। এবার আসি কম্পিটেন্সি কি। কম্পিটেন্সি হইল, আমি অনেকবার পড়িয়েছি, কম্পিটেন্সি হচ্ছে নলেজ, স্কিল, এর সাথে কোনো কাজ সম্পন্ন করার নাম হচ্ছে কম্পিটেন্সি। বাংলায় যদি তোমাকে মনে রাখতে হয় ক্যাসা, দেখো এই যে ক্যাসা, আপা ক্যাসাটা একটু নীল করে দেন আপা, ক্যাসা, কে, এই যে ক্যাচা, কে এস এ, ক্যাচা। আপা পাইছেন ক্যাচা? ক্যাচা, হ, একটু সবুজ করে দেন, ক্যাচা। কম্পিটেন্সি হচ্ছে গিয়ে কি, নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কোনো কাজ সম্পূর্ণ করার নামই হচ্ছে গিয়ে কি বলতো, কম্পিটেন্সি। আর মনে না থাকলে মনে রাখবা, ক্যাচা, কেতে নলেজ, এস এ স্কিল, আর এতে হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড বা অ্যাটিটিউড, আর হচ্ছে গিয়ে কি এটা। এখন তুমি যদি ইংলিশে পড়ো তাহলে এর থেকে পয়লা বলবা মেজারেবল, অবজারেবল, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, হ্যাঁ, উইচ আর ক্রিটিক্যাল অফ দ্য সাকসেসফুল জব পারফরমেন্স। আমি যে বলছি নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কোনো কাজ সাকসেস ভাবে কোনো কাজ সম্পন্ন করার নামই হচ্ছে কম্পিটেন্সি। এটা ইংলিশে বলা আছে, এটা
মেজারেবল, অবজারেবল, এন্ড হচ্ছে কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড, হ্যাঁ, হুইচ আর ক্রিটিক্যাল টু সাকসেসফুল জব পারফরমেন্স। অর্থাৎ একটা কাজ সাকসেস, নলেজ, স্কিল, যেটা মেজারেবল এবং অবজারেবল ভাবে, হ্যাঁ মেজারেবল, আপনার মেজারেবল অবজারেবল না দিলেও চলে, নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কোনো কাজ সম্পন্ন করার নামই হচ্ছে গিয়ে কম্পিটেন্সি। হ্যাঁ, আচ্ছা, আর এই মেজারেবল অবজারেবল এটা কি, এটা একটা কম্পোনেন্ট, নিচে আসবো বিস্তারিত, ঠিক আছে? শুধু তোমরা এইটা মনে রাখবা, নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কোনো কাজ সম্পূর্ণ করা যেটা মেজার করা যায় এবং অবজার্ভ করা যায়। কম্পিটেন্সি রেফার করে মেজারেবল, অবজারেবল, ঠিক আছে? নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে কোনো কাজ সম্পূর্ণ করার নামই হচ্ছে গিয়ে কম্পিটেন্সি। বাংলা এইভাবে লাগবা, কোনো কাজ নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে সম্পূর্ণ করার নামই হচ্ছে কম্পিটেন্সি। বলেন আপা, কি বলবেন আপা, বলেন। এবার কম্পিটেন্সি টাইপ, না আপা, কম্পিটেন্সি ঠিক আছে, টাইপ, ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এবার কম্পিটেন্সি টাইপ। এই যে কম্পিটেন্সি, কম্পিটেন্সি কি বলতো, এই যে তোমরা পরশুদিন যে ব্লক বাটিকের পরীক্ষা দিছো, এইটাই কম্পিটেন্সি। তোমাদের নলেজ ছিল দেখিয়া তোমরা পরীক্ষা দিতে পারছো, আবার হচ্ছে কি কাজটা ব্লক করতে পারো দেখিয়া পরীক্ষা বসতে পারছো, এইটিটিউড ছিল, মনোভাব ছিল, সেই জন্য কাজটা করতে পারছো, এটার নামই কম্পিটেন্সি। আচ্ছা, এই কম্পিটেন্সি আবার কয় ধরনের হয়? নলেজ কম্পিটেন্সিস, স্কিল কম্পিটেন্সিস, আর হচ্ছে অ্যাটিটিউড কম্পিটেন্সিস। একটু আগে আমি বলেছি তোমাদের নলেজ ছিল দেখে কাজটাতে বসছো, তোমাদের স্কিল ছিল কাজটা করতে পারো দেখে বসছো, তোমাদের অ্যাটিটিউড মনোভাব ছিল দেখে বসছো। তাইলে কম্পিটেন্সি টাইপ তিনটা, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, শেষ। এরপর আসো কি ফিদার্স অফ দ্য কম্পিটেন্সি, প্রধান বৈশিষ্ট্য কি, কম্পিটেন্সির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, কম্পিটেন্সির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? কম্পিটেন্সির প্রধান বৈশিষ্ট্য তিনটা, কি বি এবল টু দা, কম্পিটেন্সি প্রধান বৈশিষ্ট্য হলো তিনটা, ফিদার্স, কি ফিদার্স অফ দা কম্পিটেন্সি, তিনটা বৈশিষ্ট্য, বিং এবল টু ডু দা ওয়ার্ক, টু ডু দা জব বা ওয়ার্ক একই কথা, বিং এবল টু ডু দা জব কাজটা করতে পারা, তারপরে নোয়িং নো হোয়াই থিংস আর ডান। আচ্ছা, এইভাবে না পড়া, নোয়িং হোয়াট আর ডু ইফ থিংস গো রং। আপা এটা মনে হয় লাগবে না, আপা এটা লাগবে না, এই যে কম্পিটেন্সিভ বৈশিষ্ট্য লাগবে না, কম্পিটেন্সিভ প্রধান বৈশিষ্ট্য এটা লাগবে না। আচ্ছা, নেক্সট, ইম্পর্টেন্ট গুলো পড়াই, সব তো পড়ানো দরকার নাই। এই রনি ছেলেটা আছে কি গ্রুপে? রনি তুমি কি আসো? আছে আছে। আচ্ছা ঠিক আছে, এবার আসো ডাইমেনশন। হ্যাঁ এই হ্যাঁ যে ম্যাম, আমি আসছি। ভেরি গুড। আচ্ছা দেখো আসসালামু ভাইয়া, আলাইকুম ম্যাম। তোমাদের জন্য আমরা চালু করেছি কল্যাণপুরে, তারপরে তোমরা যেন খাইতে লইতে পারো, সুন্দর করে ক্লাসে জয়েন করতে পারো, সেজন্য আবার দিয়েছি মিরপুর 6-এ। তোমাদের জি, আসতে অসুবিধা হয় দেখে এখন আবার দিয়েছি হচ্ছে গিয়ে কিসে বলো তো, অনলাইনে। অনলাইনে। এছাড়া কি অনলাইনে আমার আর কোনো কিছু করার আছে ভাই? না না, আর তো জায়গা দেখতেছি না কিছু করার। এখন তোমরা ওদেরকে বুঝাবা, এইটা তো ইচ্ছা মতো আসবে, ইচ্ছা মতো আবার বলবে যে না করুম না, আবার পরে মানে চলে যাবে বা ফেরত যাবে, এটা তো নিয়ম না ভাইউ। আমরা তো ওদেরকে না, অনেক সেটা তো সময় নিয়ে আসলে ভর্তি করাইছি, হ্যাঁ বুঝছো? হ্যাঁ তুমি এটা বুঝাই বলবা যে তোমাদের জন্য ম্যাডাম কল্যাণপুরে করেছে, তোমরা আসতে পারো না দেখা প্রতিবেশীতে করছে, ওইখানে ম্যাডামের ঘরোয়া পরিবেশে খায় দায় মজা করে স্টুডেন্টদের কিনে এনে, হ্যাঁ সেখানেও হ্যাঁ তোমরা আসতে পথ ভাড়া লাগে, আসতে পারো না দেখা অনলাইনে চালু করছে। এরপরে যদি হুম। তোমরা না আসো ম্যাডামের তার কিছু করার নাই। তারপর ম্যাডামে লিখে দিব। জি ম্যাম, এই বিষয়টা বলবো, ওনাদেরকে বলবো ম্যাম, ক্লাসে হ্যাঁ, পড়ে পড়ে আর বলবা যে শোনো, আলোচনা করবো। এইভাবে জি ক্লাস করায়, আর এভাবে তো আমাদের তো শুধু অ্যাসেসমেন্ট, শুধু লেখা আছে যে আমরা শুধু পরীক্ষা নিবো, তারপর তোমাদেরকে কিন্তু পাই টু পাই শিখাইয়া তারপরে পরীক্ষায় বসাইতেছি। আমরা কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে লিখে দিছি শুধুমাত্র পরীক্ষায় বসবেন, অর্থাৎ তোমরা কোর্স হ্যাঁ আগে থেকে করা আসো, কিন্তু এরপরেও কি আমরা ওইটাতে গুরুত্ব দিছি নাকি নিজেরা পড়াইতেছি বলো? নিজেরা 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 পড়াইতেছেন অথচ তো। আমরা কিন্তু পেপারে বিজ্ঞপ্তি দিছি শুধুমাত্র পরীক্ষা নিমু, কেউ যদি পরীক্ষা দিতে চান শুধু এসে আমাদের এনে 3,500 টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবেন। সেই ক্ষেত্রে তার আগেই কোর্স করা আছে আমরা ধরে নিয়েছি বা জেনে নিয়েছি, কিন্তু জি এরপরেও জি কিন্তু আমরা
পড়ায়া নিয়ে আবার পরীক্ষা বসাইতেছে, এটা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব শুধু পরীক্ষা বসানো। পরীক্ষা বসানো, জি জি, এটা তারপরে আমাদের যদি আসলে কেউ গুণ না এখন যা আসো, করা যেতে। রিটার্ন চাও, এটা কিন্তু হবে না, বলে দিবা, ঠিক আছে? হ্যাঁ সবাইকে হ্যাঁ, বলে দিলাম আমি। অবশ্যই। জি দরকারে জি। চিন্তা করে ভর্তি হবা, ভর্তি হয়ে ফেরত হবে না, কারণ এগুলো আমাদের একটা কমিটি আছে, ন্যাশনাল স্কিল কাউন্সিলের মতো একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে চলে যায়। আমরা বোর্ডে রেজিস্ট্রেশন করে ফেলি, আবার 2 দিনের জন্য কথারে আনি, এরে আনি, অরে আনি, যারে আনি, হ্যাঁ করে টাকা দেওয়া লাগে। কথা কি বুঝছো ভাইও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, বুঝতে ওকে, পারছি। ওকে। এবার আসো ডাইমেনশন। কম্পিটিশন ডাইমেনশন কয়টা? 4টা। আমার মনে হয় তোমরা আমার ক্লাস অনেক সোজা করে, তোমাদের অনেক ভালো লাগে, কারণ আমি কিন্তু ইংলিশে পড়াই না। প্লাস আমি শুধু, আমরা যখন করেছি আমাদেরকে শুধু বইটা খুলে, শুধু আপা জানে আমাদেরকে কিভাবে পড়িয়েছে, শুধু বইটা খুলে ফিদার্স গুলো পড়ে নিবেন, এটুক বললে পৃষ্ঠা উল্টে লাইছে। ইস্যুগুলো পড়ে নিবেন, পৃষ্ঠা উল্টে ফেলেছে। ডাইমেনশন গুলো পড়ে নিবেন, পৃষ্ঠা উল্টে নিয়ে ফেলেছে। হ্যাঁ, পরে আমরাই পড়ছি, তারা বৈশা বৈশা মোবাইল চাপছে বা তারা তাদের অন্য কাজ করছে, কিন্তু আমরা কি তা করছি নাকি একদম এক্সপ্লেন করে ভেঙে ভেঙে যাইতেছি বলো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কি, এ হচ্ছে গিয়ে কি ডাইমেনশন। কম্পিটেন্সির কয়টা ডাইমেনশন? কম্পিটেন্সির হচ্ছে গিয়ে কি 4টা ডাইমেনশন। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। এটা কি, কে বলতে পারবা? আমি রনির কে দায়িত্ব দিলাম, রনি টাস্ক স্কিল টাস্ক, এই যে কম্পিটেন্সির 4টা ডাইমেনশন পরীক্ষায় যদি আসে, তুমি লিখবা টাস্ক স্কিল। টাস্ক স্কিলটা কি বলো, রনি বলো, টাস্ক অন্যরা মিউট স্কিল করো। হচ্ছে যে ম্যাম, সেটা হলো কাজ করতে কাজটা পারা। করতে হ্যাঁ পারা। হ্যাঁ, কাজ করতে পারা। এটা হুম স্কিল আছে, কিন্তু সেটা পরিপূর্ণভাবে কাজটা সম্পূর্ণ করতে পারাটাকে টাস্ক স্কিল বলা হয়। হুম। হুম। আর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে যে আহ, আমি কাজটা জানি, হ্যাঁ, কিন্তু এই কাজটা আমি ধাপে ধাপে করব। হুম। ধাপে ভেরি গুড। ধাপে শেষ করাটাকে বলা হয় যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর হুম। হচ্ছে যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে আহ, মানে এটা, অর্থাৎ বিকল্প ভাবে কাজটা করা, বিকল্প, হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু বিকল্প নাই, ভাবে বিকল্প মানে, ভাবে হ্যাঁ কাজটা হ্যাঁ করা। ম্যাম, এটা মনে পড়ছে, সেটা হইলো যে আমি কাজটা করতেছি, হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার জবটা, কাজটা করার ক্ষেত্রে আমার একটা জবের যে টুলস, সেটা নষ্ট হয়ে যাইতেই পারে, হ্যাঁ, কাজের সময়, তখন সেটাকে তার বিকল্প পদ্ধতিতে কাজটাকে সম্পূর্ণ করাটাকে বলা হয় কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। ভেরি গুড। আর জব রোল এনভায়রনমেন্ট? আর জব রুল এনভায়রনমেন্ট হচ্ছে যেটা একটা চাকরির ভূমিকা, কিন্তু ওই যে পরিবেশ দক্ষতা হলো, ম্যাম এটা তো মনে নাই। একটা পরিবেশে অনেক লোক হ্যাঁ থাকবে, সহপাঠী থাকবে, কলিগ থাকবে, তা সবার সাথে ম্যানেজ করে সবার সাথে হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ রিলেশন হ্যাঁ, রেখে একটা কাজটা করা। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, হুম। এটা মনে পড়ছে, জি, এটাই। তাইলে পরীক্ষা এলে পারবা নাকি পারবা না রনি? ইনশাল্লাহ পারবো, পারবো ম্যাম, পারবো। ভেরি গুড। দেখো, যদি তোমার বন্ধুরা আসতো, এইভাবে পড়ানোর পরে সোজা হয়ে যেত না, ওরা মাস্টার্সের পরে পরীক্ষার পরে বইতো। আসসালামু আলাইকুম ম্যাম, শিশির। শিশির, ওই তোমাদের আরো 2জন বন্ধু, ওয়ালাইকুম সালাম লক্ষ্মী ভাই আমার, আরো 2জন যে আসে নাই, ওদের জন্য অনলাইন সিস্টেম করছি। হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে কি বলো, আমরা তো ঘরোয়া পরিবেশে দিছি যাতে তোমরা এখানে একটু খাওয়া দাওয়া করবা, মজা করে করবা, আর তোমরা যদি মেয়েদের সাথে একটু লজ্জা পাও, এই জন্য আবার অনলাইন চালু করে দিছি। তারপর যদি কেউ না আসে তাহলে তো আমার দুঃখ লাগে রে ভাই। এখন ম্যাম একজনের খালি পরীক্ষা চলতেছে, বুঝছেন? ওর পরীক্ষা থাক, অসুবিধা নাই, ওরে বলবা এই গ্রুপ চলতে থাকবে, আমাদেরকে ম্যাডাম তামা তামা করবে প্রত্যেক বুধবার প্রত্যেক শুক্রবার কইরা, আমরা যদি বলি রেডি, তারপরে রেজিস্ট্রেশন করবে, টেনশনের কোনো কারণ নাই। ম্যাডাম বুঝতে ওই পারছ? মানে ওই বইলা মানে আমার কাছে ডাইরেক্ট বলে দিছে যে ম্যাম লুকোচুরি কোনো ইয়া না, মানে আমার কাছে ডাইরেক্ট বলে দিছে কয় ভাই আমি করমুই না, আমি এনে করমুই না, মানে হ্যাঁ একবারই মানা করে দিছে। তাহলে আমি ওকে। বলছি যে, ভাই তুমি যদি না করো আমি ম্যাডামের সাথে জানাবো না, এতটুকু ওকে, বলছি। ঠিক আছে, আমাকে নক দিতে বললো, ঠিক আছে। আচ্ছা ম্যাম। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি, আমরা লেগে কি, ওটা কয়টা ডাইমেনশন? আমরা বলছি যে 4টা ডাইমেনশন। কম্পিটেন্সি কয়টা ডাইমেনশন? 4টা ডাইমেনশন। মানে হচ্ছে দিক, 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 দিক মানে কি, টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট। এটা একেবারে ঠোঁটের আগে রাখবা। টাস্ক স্কিল, কাজটা করতে পারা,
টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে ধাপে ধাপে একটার পর একটা ম্যানেজ করে কাজটা করতে পারা। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে কি বিকল্পভাবে কাজটা করা, অর্থাৎ যদি আমি ফটোকপি করতে যাই, আমার যদি কোনো মেশিনটা মানে কোনো সমস্যা দেয়, তাহলে আমি বিকল্পভাবে, পেপার না থাকে তাহলে আমি বিকল্পভাবে পেপার কালেক্ট করে আমি ফটোকপি করব। অথবা আমি যদি মেশিনের কাজ কেচি সিজার না পাই, যে সিজার না পাই, তাহলে আমাকে কাটার দিয়ে কেটে তারপরে কাজটা করতে হবে। এটার নামে হচ্ছে বিকল্প কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। আর জব রোল এনভায়রনমেন্ট হচ্ছে আমি যেই পরিবেশে কাজ করব, সেখানে আমার কলিগ, আমার বন্ধু বান্ধব সবার সাথে আমি রিলেশন মেনটেন করে কাজটা সম্পূর্ণ করব। এটার নাম হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। ওকে, স্ক্রিনশট দাও। নেক্সট, নিচে। আপা, আপা এটা, হ্যাঁ এটা মোস্ট লিখে দেন আপা। আপা ওইটা একটুখানি মোস্ট লিখে দেন, মোস্ট লেখা তো যাইব না, আপনি এটারে, হ্যাঁ হ্যাঁ বাস বাস, লাল না দিয়ে এটারে কি করে দেন, গ্রিন বা এমন কিছু দেন যাতে এটা ওরা সবাই পড়ে। নেক্সট। দেখো তোমাদের জন্য আমরা তিনজন মানুষ চেষ্টা করতেছি। মুক্তা ওদিক দিয়ে ফোন দেয়, রাজি আপা তার সময় লস করে কি সুন্দর করে আমাকে স্ক্রিন শেয়ারে সহযোগিতা করছে, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ দেখো, তারপরেও তোমরা যেন পাশ করো, তোমরা যেন অ্যাসেসর হও। আমরা চাই তোমাদের মতো অ্যাসেসর আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানে নিশ্চিত বসে থাকবো, অ্যাসেসমেন্ট নিবো। অ্যাসেটের প্রজেক্টের মাধ্যমে অনেক অ্যাসেসর লাগবে। তোমরা যখন অ্যাসেসর হইবে আমরা তো অনেক শান্তিতে থাকবো। হ্যাঁ ম্যাডাম, আপনাকে চাপটা কইমা যাবো। আমাদের সেই চাপ কমবে। আরেকটা হচ্ছে কি হবে, আচ্ছা আমাকে ময়ূরম আপা একটা কল দিছে, আমি একটু একটু কলটা রিসিভ করে আসি। রনি, কি অবস্থা? আচ্ছা, আমি আনমিউট করতেছি, তোমরা একটু কথা বলে সুস্থ, যাও। ভালো। হুম। আচ্ছা, আমি একটু আরে এখানে ভাইয়া একটু বুঝছো, আচ্ছা, আচ্ছা, আমি আবার একটু আপা আস্তে আস্তে আবার একটু পিছনেরটা একটু রিভিউ করি। আবার একটু রিভিউ আচ্ছা, করি, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আর আমার সাথে রেসপন্স ওকে। করবেন। আমি আপা আসলে আপা এখান থেকে শুরু করবে, কিন্তু আমি এখন পিছনে চলে যাচ্ছি। হ্যাঁ ম্যাম। এখানে আমাদের আজকে সিভিল একটা হচ্ছে ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এখান থেকে আমাদের তিনটা ইনফরমেশন শিট আছে, চারটা ইনফরমেশন শিট আছে। এই চারটা ইনফরমেশন শিটে যে বিষয়গুলি আছে আমরা কি শিখতে পারবো, আমরা টিবেটের যে পলিসি আছে সেই সম্পর্কে জানবো, আমরা এখানে কিভাবে ট্রেনিং হবে, অ্যাসেসমেন্ট হবে, কোয়ালিটি ইন্স্যুরেন্স করা হবে সেই বিষয়টা জানবো। আমরা ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ গুলি কি হবে, রিলেশনশিপটা কেমন হবে সেইটা আমরা জানবো। আমরা কিভাবে লার্নারদের ইন্টারেস্ট, নিডস, তাদের প্রয়োজনগুলি আমাদেরকে জানতে হবে এবং কোন কৌশলে আমরা তাদেরকে ডেভেলপ করব সেই বিষয়গুলো আমরা জানবো। এখান থেকে আমরা প্রথম ইনফরমেশন শিট, এখানে হচ্ছে যে আমরা আলোচনা করেছি টিভেট এজেন্ডা। টিভেট এজেন্ডার মধ্যে আমাদের কি পয়েন্ট যেগুলো আছে সেই কয়েকটা পয়েন্টই আমি শুধু এখানে বলবো। সেটা হচ্ছে এনটি ভি কিউ এফ। এইগুলো আপনারা খাতায় লিখে ফেলেন, এক পাশে লেখেন এজেন্ডা, লিখে লেখেন টি এন টি ভি কিউ এফ, টিভেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, টিভেট ডাটা, আরপিএল, ডিমান্ড ড্রাইভেন অ্যাপ্রেন্টিসশিপ। এরপরে দেখেন এখানে আছে এনএসডিপি, এটা হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এই পলিসিটার মধ্যে দেখেন পলিসি কি, অ্যাড্রেস ইস্যু কি। আবার লেখেন পলিসি অ্যাড্রেস ইস্যু, পলিসি অ্যাড্রেস ইস্যু। এটার মধ্যে উত্তর কি লিখবেন, ডিমান্ড ড্রাইভেন, কোয়ালিটি এসুরেন্স, লেবার মার্কেট ডাটা, বা শুধু লেখেন মার্কেট ডাটা, অ্যাপ্রেন্টিসশিপ, আরপিএল। তাহলে পাইলেন এখানে যে পয়েন্টগুলি পাইলেন, এখানে সেই পয়েন্টগুলি পাইলেন। আচ্ছা, এখন দেখেন ফিচার। ফিচারটার মধ্যে দেখেন মেইন ফিচার কি, পলিসিটা কি, এনটিভিকিউএফ, সিবিটি অ্যান্ড এ, কিউএএস, আরপিএল, আন্ডার প্রিভিলেজ লেবার মার্কেট ডাটা। তাহলে দেখেন এইখানে যা পাইছি আমি, এইখানে সেগুলাই পাইছি, এখানে সেগুলাই পাইছি। এই কমন যে কয়টা জিনিস আছে এগুলি মুখস্থ করে ফেলবেন। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? ম্যাডাম একটু জোরে একটু। রেসপন্স করেন। শোনা যাচ্ছে? বুঝতে পারছেন সবাই?
জি 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 ম্যাম ম্যাম শোনা প্লিজ। যাচ্ছে। এগুলো এভাবে খাতায় নোট করে ফেলবেন। তারপরে হচ্ছে যে বলা হচ্ছে এখানে আইএসসি। আইএসসি কি? ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, যারা আমাদের ইন্ডাস্ট্রি সিএস গুলি কালেক্ট করে দেয় এবং এই যে লেবার মার্কেটের চাহিদাগুলি করে কিভাবে এটা স্ট্যান্ডার্ড গুলি হবে সেগুলি তারা করে। তো এই বিষয়টা এখান থেকে শুধু শুধু এগুলি পড়বেন আর কি, যে আইএসসি তে কি হয়, এদের কাজ কি, এনটিভি কি হবে, এটা তো আলোচনা করা হলো এখানে। এটা হলো এখানে লেভেল গুলি থেকে দুই একটা প্রশ্ন আছে, সেগুলো আপনারা প্রশ্নের স্যাম্পলে পাবেন, যে সেমি স্কিলে কোন লেভেলে হয়, স্কিল কোন লেভেলে হয়, এই ধরনের কিছু কোশ্চেন থাকবে। আর এখান থেকে তো অ্যান্সার কিটা মুখস্থ করে ফেলবেন, যে প্রশ্নগুলি আমরা পিছনে আলোচনা করে আসছি সেই প্রশ্নগুলি এখানে। এখন আমরা জানবো ডাইমেনশন অফ কম্পিটেন্সি। আমাদের এই কম্পিটেন্সি যে ডাইমেনশন, এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। Dimension of competency. What are the competency of dimension? Yeah, what are the competency dimension? Competency dimension গুলা কি? সেখানে আপনার শুধু এই নামগুলি বলে দিবেন। টাস্ক স্কিল বর্ণনা করার দরকার নাই। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক স্কিল হলো যে কাজটা করতে পারার সক্ষমতা, সেটা হলো টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কাজটি ধাপে ধাপে সমন্বয় করে করতে পারাটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হলো কাজটা করতে যেয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে বিকল্পভাবে কাজটা করতে পারাটা হলো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। জব রোল এনভায়রনমেন্টটা হচ্ছে যে আপনি আপনাদের সহকর্মী এবং সহকর্মীদের সাথে সমন্বয় করে, সবার সাথে ভালো সম্পর্ক রেখে এবং সমস্ত আপনার যা প্রয়োজন সেগুলি সমন্বয় করে সঠিকভাবে কাজটা করতে পারাটাই হলো জব রোল। পরিবেশের সেফটি বজায় রেখে কাজটা করতে পারাটাই হলো জব রোল এনভায়রনমেন্ট স্কিল। আচ্ছা, এখন এখান থেকে প্রশ্ন আসে যে আপনি আপনার প্রফেশনে একটা কন্টিজেন্সি বলেন, কিভাবে আপনি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা আপনি বলেন। আবার বলে কি যে আপনার প্রফেশন অনুযায়ী 4 ডাইমেনশন ব্যাখ্যা করেন, তখন আপনার প্রফেশন অনুযায়ী 4টা পয়েন্ট ধরে বলে দিবেন। এই যে জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাটা দেখেন, কম্পিটেন্সি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা সংক্ষেপ হলো সিএস। এই যে আমরা একটু উপরে আলোচনা করে আসছিলাম কি, আইএসসি, তাই না? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাউন্সিল যেটা। তো এখন দেখেন, এটাকে আবার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডও বলা হয়। ইন্ডাস্ট্রি চাহিদা অনুযায়ী যেই গাইডলাইনটা দেওয়া হয় সেটাই হচ্ছে আই আইসিএস, সিএস, ইন্ডাস্ট্রি সিএস। আচ্ছা, এখান থেকে দেখেন ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী যে স্পেসিফিকেশন থাকে সেটাই হচ্ছে কি আইএস আইসিএস, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা অ্যাপ্রুভ করে কারা? এখান থেকে একটা প্রশ্ন থাকে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকে যে এটা কারা অ্যাপ্রুভ করে। এটা ওই যে আইএসসি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাউন্সিল পড়ে আসছিলাম আমরা, তারা করে। আচ্ছা, এটা এন্ডোর্স করে কারা? এটা এন্ডোর্সও তারা করে। তারপরে আপা এসে আর সুন্দর করে আলোচনা করবে, আমি জাস্ট একটু টাচ দিয়ে যাই আর কি। আচ্ছা, এখানে এই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকে? একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে ইনক্লুডস, মানে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকে? স্কিল, নলেজ, অ্যাটিটিউড, রিকোয়ারমেন্ট, লেভেল অফ ওয়ার্ক। আপনার যে ওয়ার্কটা থাকবে সেটার রিকোয়ার্ড নলেজ কি লাগবে, আপনার অ্যাটিটিউড কি, সেই রিকোয়ারমেন্টটা, স্কিল কি থাকবে সেটা থাকে। কোয়ালিটি ইন্ডিকেটর থাকে এখানে, আপনার যেটা বলে ক্যাসা, এই ক্যাসা থাকবে। তারপরে কি থাকবে? কোয়ালিটি ইন্ডিকেটর থাকবে। এখানে দুই একটা পয়েন্ট, অ্যাসেসমেন্ট গাইডলাইন থাকে। তারপর কি থাকে? অ্যাসেসমেন্ট মেথড থাকে, ম্যাটেরিয়ালস থাকে। তারপর ন্যাশনাল কোয়ালিফিকেশন দ্যাট এ পার্সন ক্যান রিসিভ হু হ্যাজ বিন অ্যাস কম্পিটেন্ট এগেইনস্ট দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা আগে দুই একটা পয়েন্ট মনে রাখলেই হবে। তো এইখান থেকে দুই একটা যে এরকম প্রশ্ন থাকতে পারে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকে, তখন এখান থেকে দুই একটা পয়েন্ট বলে দিলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে যে এখানে হচ্ছে এখন যে সিএস, সিএস এর কয়টা পার্ট? কম্পোনেন্টস অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা একটা প্রশ্ন থাকে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড
কম্পিটেন্সি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা শুধু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কয়টা অংশ? এখানে হলো 9টা অংশ। এটা কি? 9টা অংশ। 9টা অংশ। ইউনিট কোড একটা অংশ, ইউনিট টাইটেল একটা অংশ, নমিনাল আওয়ার একটা অংশ, ইউনিট ডেসক্রিপশন ডেসক্রিপ্টর, একটা অংশ, হ্যাঁ ইউনিট ডেসক্রিপ্টর একটা এলিমেন্টস অংশ, অফ কম্পিটেন্সি, এলিমেন্টস অফ কম্পিটেন্সি একটা অংশ, পারফরমেন্স পারফরম্যান্স ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া, একটা অংশ, হ্যাঁ তারপরে কি? স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টস এই হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট, রেঞ্জ স্টেটমেন্ট হ্যাঁ, একটা ফর অংশ, দি হ্যাঁ ইউনিট। রেঞ্জ রেঞ্জ ভেরিয়েবল দেখ আমি সিএস তো দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে এভিডেন্স গাইড, হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাক্রিডিটেশন অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট। হ্যাঁ আমি আবার একটু উপরে যাই, একজন বলেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কয়টি অংশ? 9টি অংশ ম্যাডাম। কি কি বলেন, আমি 9টি। দেখা যায়, একজন বলেন কি কি? ইউনিট কোড এন্ড টাইটেল কোড, হুম, nominal hour, unit descriptor, elements of competency, performance criteria, skill and knowledge requirement for the unit, range statement, evidence guide, accreditation requirement. এটা মুখস্থ করে ফেলবেন, 9টা অংশ এবং 9টা নাম। এটা কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা এখন দেখেন একটা সিএস এর মধ্যে আমরা যে উপরে জানলাম, আমরা জানলাম না একটু আগে নামগুলি, এখন একটা সিএস এর মধ্যে কিভাবে থাকে দেখেন। এই যে দেখেন ইউনিট কোড, ইউনিট টাইটেল, এটা হচ্ছে ইউনিট কোড, একটা কোড নাম্বার, ঠিক আছে? আপনার যেমন একটা রোল নাম্বার, এইখানে থাকে সিএস এর একটা কোড নাম্বার। এরপরে কি আছে, এটার টাইটেল, টাইটেল হচ্ছে এইটা, ঠিক আছে? এরপরে দেখেন এলিমেন্টস, এলিমেন্টসটা কিভাবে থাকে, এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, বুঝতে পারতেছেন? আপনারা উপরে যে নামগুলি দেখে আসছেন সেটা কোথায় কিভাবে থাকতেছে বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করেন আমার সাথে। আপনারা কি বুঝতে পারতেছেন? আমাকে জি কি জি শোনা ম্যাম। যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা একটু হ্যাঁ। একটু রেসপন্স করবেন, কারণ জি ম্যাম, শোনা যাচ্ছে। নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম করে, তো একটু রেসপন্স করবেন যে আমরা আসছি নাকি। আচ্ছা তাহলে আমরা উপরে যে অংশগুলি দেখে আসলাম, একটা সিএস এর সেই জিনিসগুলি কিভাবে থাকে এই ফরম্যাটটাতে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কি থাকে বলেন, আমার সাথে সাথে বলেন, স্ক্রিন দেখে বলেন সবাই, বলেন। element of competency, হ্যাঁ ইউনিট কোড এন্ড টাইটেল, এলিমেন্টস অফ Code and title, Title, nominal হ্যাঁ, hour. পারফরমেন্স nominal ক্রাইটেরিয়া, hour, হ্যাঁ এই যে দেখছেন, এই যে Evidence of elements of competency, competency. আচ্ছা আপনাদেরকে আপনাদেরকে একটা ধন্যবাদ দিয়ে নেই, আপনাদের skill and সকলকে, knowledge. আপনাদের সকলকে একটা ধন্যবাদ দিয়ে নেই, কারণ আমি আপনারা মনোযোগ আছেন কিনা এটা টেস্ট করার জন্য কিছু জিনিস ছেড়ে গেছি, কিন্তু দেখা গেছে ঠিকই আপনারা নোটিশ করছেন, তার মানে আপনারা খুব মনোযোগ সহকারে ম্যাম মনোযোগ শুনছেন বা আছে, আমি দেখছেন। ঘুমাই নাই ম্যাম। এটার জন্য কি আপনারা হইছে? টেস্ট করে নিলাম, আমি এদেরকে টেস্ট করার জন্য ম্যাম, ওই যে নমিনাল skill and আওয়ার্স এবং ইউনিট ডেসক্রিপশন কালার করি নাই, যে দেখি এদের মনোযোগ কতটুকু। দেখলাম যে না, তারা ঠিকই ওই জিনিসটা উল্লেখ করছে। ধন্যবাদ সকলকে। ওরে বাবা। আচ্ছা, আচ্ছা আপনি আপা শুরু আপনি করেন। দিবেন না আমি দিব? না না আপনি দেন, আপনি দেন আপা, আপনি দেন, আচ্ছা আমি উপরে চলে যাবো আবার। হ্যাঁ এবার আমরা পড়বো সিএস। এই যে এই মডিউলে আমরা এই মডিউলে এই যে ওয়ার্কিপেডিয়া টিবেট বাংলাদেশ, এই মডিউলে আমাদের কি কি ছিল? আচ্ছা এখানে একজন ম্যাডাম যোগ্য হয়েছেন, ইউসেফের রিনা ম্যাডাম জয়েন করেছেন, ইউসেফের রিনা ম্যাডাম জয়েন হয়েছেন। হ্যালো, আচ্ছা একজন ম্যাডাম উনি অনেক রিকোয়েস্ট করেছে, উনি হচ্ছে গিয়ে একটুখানি ক্লাস মানে অনেক চেষ্টা করেছে যে আমরা আমরা আমাদের একটু লেকচার শোনার মানে একটু ইয়া করার। ঠিক আছে উনি জয়েন করলে আমাকে একটু কেউ নক দেন। আচ্ছা এখন আসো, সেটা হচ্ছে গিয়া আমরা এখন শিখবো ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আগে আসি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি। আমরা তোমাদেরকে শুরু থেকে বলেছি
এই এই বইটা অর্থাৎ ওয়ার্ক টিবেট টিবেট বাংলাদেশ, এই বইটার মেইন হচ্ছে গিয়া এনএসডি এর বৈশিষ্ট্য কি, এনএসডি আইএসসি কি, আইএসসি কাজ কি, তারপর হচ্ছে গিয়া কি ফ্রি দ্য টিবেটের দূর সরি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির কাজ কি, ইস্যুগুলা কি, বৈশিষ্ট্য কি, ফিডার্স কি, এগুলো আমরা শিখেছি এই বুক থেকে। এবং এটাও শিখেছি, এখানে আরেকটা আছে আপা, আপনি একটু একটু পরে ওইটা দিবেন, সেটা হচ্ছে কারা সেমি স্কিল, কারা স্কিল ওয়ার্কার, এইটাও আছে এই বইটাতে। প্লাস এখন দিয়েন না, পরে দিয়েন। এছাড়া এই বইটাতে ছিল কম্পিটেন্সি কাকে বলে, কম্পিটেন্সির কম্পোনেন্ট গুলা কি কি, কম্পিটেন্সির টাইপ গুলা কি কি, তারপরে শিখছি কম্পিটেন্সির ডাইমেনশন গুলা কি। এরপরে এখন শিখতেছি এই বইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কি আমাদের কি সুবর্ণা, সুবর্ণা কার নাম, সুবর্ণা কার নাম, মিউট করেন সুবর্ণা। শিশির আহমেদের। সুবর্ণা শিশিরের। হ্যাঁ, এটা আমার বোনের ইয়া ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা বলছি কি যে ডিফারেন্ট কম্পোনেন্ট সিএস কি, আগে আসে এই বইটার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে সিএস। আগে আসি সিএসটা কি। সিএস হইলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তোমার যদি পরীক্ষা আসে সিএস কি, তোমরা বলবা সিএস হইলো একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন। সিএস কি বলছে বলতো, এটা একটা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন, যেটা দেখে একজন কর্মী বুঝতে পারে তার লেভেল কি, তার করণীয় কি। কেউ বলো সিএসটা কি, একজন বলো। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন, যেটা দেখে একজন সিএস কর্মী বুঝতে পারে গাইডলাইন কর্মী বুঝতে পারে যেটা দেখে তার কি করণীয়, কি তার কাজ। তো বলতে পারো? আচ্ছা ঠিক আছে, জি ম্যাডাম, যাই হোক। হ্যাঁ ওকে, বলো বলো, একজন বলো। সিএস হলো সক্ষমতার মানদণ্ড। একজন ক্যান্ডিডেট সক্ষম হওয়ার জন্য যতটুকু জ্ঞান, দক্ষতা, আচরণ লাগবে, এই নির্দেশনা যেখানে থাকে তাই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আচ্ছা ঠিক আছে, এইটাও ঠিক আছে, ও সুন্দর করে বলেছে, আমার থেকে অনেক সুন্দর বলেছে, স্ট্যান্ডার্ড বলেছে। আর যদি তোমরা এত কিছু না লিখতে পারো, তাহলে ডাইরেক্ট বলবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন, যেটা দেখে একজন কর্মী বুঝতে পারে তার করণীয় কি, তার লেভেল কি। অথবা এটা হলো একটা সক্ষমতা, এটা একটা হচ্ছে কি এটা একটা গাইডলাইন, যেটাতে উল্লেখ থাকে একজন কর্মীর লেভেল কি হওয়া উচিত, তার মানে মানে দক্ষতা কিরকম হওয়া উচিত এবং তার করণীয় কি। এক কথায় তোমরা লিখবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন, এটুকু লিখলেই পাস। ঠিক আছে, তাহলে এটার কম্পোনেন্ট কয়টা? এটা কম্পোনেন্ট 9টা। আমি কিন্তু অনেকদিন শিখেছি, এটা কম্পোনেন্ট কয়টা? এটার কম্পোনেন্ট হচ্ছে 9টা। ইউনিট কোড, ইউনিট টাইটেল। বলো ইউনিট কোড, ইউনিট টাইটেল। আমার নাম রোকসানা, এটার নাম কি, এই অংশটার নাম কি? টাইটেল। ইউনিট টাইটেল। রাইট, হ্যাঁ, এই যে আমি বলতেছি আমার নাম রোকসানা, ইউনিট টাইটেল, ইউনিট হ্যাঁ কোড। ইউনিট কোড। তাহলে ইউনিট কোড 9টা কম্পোনেন্ট। কয়টা কম্পোনেন্ট? কম্পোনেন্ট কয়টা? 9টা। ম্যাডাম 9টা। 9টার এক নম্বরটা কি? ইউনিট কোড, ইউনিট টাইটেল। ইউনিট কোড এন্ড টাইটেল। এই যে আমার নাম রোকসানা, এটার নাম ইউনিট কোড, ইউনিট টাইটেল। এরপর হচ্ছে গিয়ে কি, তারপর হচ্ছে গিয়ে কি ইউনিট কোডের পরে। আচ্ছা শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। ইউনিট টাইটেল ভিন্ন, ইউনিট কোড ভিন্ন। ইউনিট টাইটেল ভিন্ন, ইউনিট কোড ভিন্ন, এটা দুইটা একসাথে দিছে। কিন্তু তোমরা মনে রাখবা, ইউনিট টাইটেল, যেমন আমার নাম রোকসানা, এটা হচ্ছে ইউনিট টাইটেল। আর ইউনিট কোড হচ্ছে কি, রোকসানা 333। কে হাত উঠিয়েছেন, কে বলেন? হাত উঠাইছেন যে বলেন, অন্যরা মিউট করেন। যে হাত উঠাইছেন বলেন। রিনা ম্যাডাম, রিনা ম্যাডাম বলেন। ম্যাডাম আপনি কি হাত উঠিয়ে রাখছেন? বলেন, কি বলবেন? আচ্ছা যাই হোক, অন্য সবাই মিউট করো। আচ্ছা, তো যেটা বলছি সেটা হচ্ছে এই সিএস এর কম্পোনেন্ট হচ্ছে গিয়া
9টা। 1 নাম্বার হচ্ছে কি ইউনিট টাইটেল। ইউনিট টাইটেল আমার নাম যে রোকসানা, এটাই হচ্ছে ইউনিট টাইটেল। আর ইউনিট কোড হচ্ছে কি আমার একটা নাম্বার লাগাইলাম 00 রোকসানা লিখলাম। ধরো আমার ড্রেসের একটা কোড লাগাইলাম 0012, তাহলে 0012 দিয়ে আমি বুঝে নিব। সবাই মিউট করেন, শুধুমাত্র আমি যারা কথা বলি তারাই শুধু মিউট ছাড়া থাকবে। মায়া মিউট করো, মায়া ইতিমনি মিউট করো। আপনারা আমি বাদে বাকি সবাই মিউট রাখেন, যখন কথা বলবেন মিউট খুলে কথা বলবেন, নতুবা অনেক গ্যার গ্যার শব্দ হয়, শোনা যায় না। আচ্ছা, তাহলে হচ্ছে কি ইউনিট টাইটেল হচ্ছে আমার নাম রোকসানা, আইডি ইউনিট টাইটেল। ইউনিট কোড হচ্ছে আমার একটা নাম্বার, দেখেন এই যে আপা হলুদ করে দিয়েছে টিবেট। হুম, টিবেট তারপরে দিয়ে দিছি কি এই ইউনিট কোডটা আমরা ভাঙ্গে আপনাদেরকে একটু বইলা দেই। টিবেট, TBTE এনবি মানে হচ্ছে কি আচ্ছা দাঁড়ান আমি একটু বুঝে দিই 402। আচ্ছা, এই যে আপা ইউনিট কোডটা না, এগুলা ভাঙ্গে বলে কঠিন লাগবে, দরকার নেই। আপনারা শুধু এমনি মনে রাখবেন ইউনিট টাইটেল আমার নাম রোকসানা, মানে এটা ইউনিট টাইটেল। ইউনিট কোড হচ্ছে কি আমার একটা নাম্বার বসাইতে হইব। এটার নাম হচ্ছে কি ধরেন রোকসানা ভার্সন 1 বই নাম্বার 2, এই 002 মানে বই নাম্বার 2 ভার্সন 1, হ্যাঁ B1 A1 মানে ভার্সন 1 চলমান। এইভাবে হচ্ছে কি ইউনিট কোডটা হয়, এটা আপনার মুখস্থ করার দরকার নেই। ইউনিট কোড ইউনিট টাইটেল এটা এই দুটা কম্পোনেন্ট। এবার হচ্ছে নমিনাল আওয়ার, ওই যে জামা ব্লক করছেন ওই ব্লক করতে কত সময় লাগবে ওইটা হচ্ছে নমিনাল আওয়ার। তারপরে ইউনিট ডিসক্রিপ্টর, আপনি ব্লক করবেন সেটা একটা এক লাইনে বর্ণনা দিয়ে দিলেন যে প্রথমেই আমরা হচ্ছে কি এটা একটা শর্ট সামারি। ইউনিট ডিসক্রিপ্টর হচ্ছে শর্ট সামারি। বলেন। জি, সারমর্ম। হ্যাঁ, সারমর্ম। যেমন আপনি লিখলেন যে প্রথমে আমি কাপড়টা মার সারাবো, তারপরে কাপড়টা বিছানায় টেবিল উপরে বিছাবো, তারপরে রং তৈরি করে, তারপরে আমি ডাইস দিয়ে ব্লক করব। এরপর আমি জিনিসগুলো স্টোর করব, কাপড়টা শুকাবো এবং প্যাকিং করব। এই যে একটা শর্ট সামারি, কাজটার একটা শর্ট সামারি লিখলেন, পরে তো করবেন বিস্তারিত, এটার নামই হচ্ছে ইউনিট ডিসক্রিপ্টর। তারপরে আসেন হচ্ছে কি এলিমেন্টস অফ দ্য কম্পিটেন্সি। এই যে ব্লকটা করবেন, এই ব্লক করতে প্রথমে আপনি বলতেছেন কালেক্ট করবেন টুলস, তারপরে বলতেছেন পিপি পরিধান করবেন, তারপরে বলতেছেন কাপড়টা মার সারাবেন, তারপরে বলতেছেন কাপড়টা টেবিলে বিছাবেন, তারপরে বলতেছেন রংটা রেডি করবেন, তারপরে ডাইস দিয়ে কাপড়ে দিবেন, এরপরে স্টোর করবেন। এইটাই হচ্ছে এলিমেন্টস। এই যে ভাগে ভাগে বলছি, ভাগে ভাগে বলছি এলিমেন্টস, একটা কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করা, এটার নাম এলিমেন্টস। আর ইউনিট ডিসক্রিপ্টর হইলো সংক্ষেপে পুরা কাজটা সম্পর্কে এক লাইনে বইলা ফেলা, সার সংক্ষেপ, এটার নাম ইউনিট ডিসক্রিপ্টর। আর হচ্ছে গিয়ে কি এলিমেন্টস হচ্ছে কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত কইরা কাজটা সম্পূর্ণ করা, এটার নাম হচ্ছে এলিমেন্টস। এরপর হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে যদিও আমাদের এলিমেন্টস এবং হচ্ছে গিয়ে কি এলিমেন্টস এবং ইউনিট ডিসক্রিপ্টর কাছাকাছি একই, যদি ইউনিট ডিসক্রিপ্টর শর্ট এক লাইনে পুরাটা আমরা বইলা ফেলাই যে কাপড় মার সারাবো, এরপরে কাপড়ে হচ্ছে গিয়ে কি কাপড়টা টেবিলে বিছাবো, তারপরে রং মিক্স করে লাগাবো, এটা আমরা এক লাইনে বইলা ফেলাইলাম। আর এলিমেন্ট হচ্ছে কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত করলাম, যে আমি প্রথমে পিপি পরবো, তারপরে টেবিলে কাপড় বিছাবো, তারপরে রং গোলাবো, তারপরে কাপড়ে ছাপ দিব, তারপরে স্টোর করব। এটার নাম হইলো এলিমেন্টস, প্রত্যেকটা অংশে বিভক্ত করে নেওয়া, ছোট ছোট অংশে কাজকে বিভক্ত করে নেওয়া। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া হইলো কাজটা আমি কিভাবে করব। আমি যদি বলি প্রথমে আমি মাছ ছাড়াইয়া টেবিল উপরে বিছাইয়া, তারপর হচ্ছে গিয়ে কি আমি ধাপে ধাপে রঙের ডাইস মাইরিয়া, তারপর হচ্ছে গিয়ে কি কোনা মিলাইয়া, তারপরে ব্লক কাজ শেষ কইরা, তারপরে রোদে শুকাবো, ছায়ায় শুকাবো, এরপরে আয়রন করব। ওই অনেকটা ইউনিট ডিসক্রিপ্টরের মতোই, কিন্তু কাজটা আমি কিভাবে করবো এখানে বিস্তারিত বর্ণনা, এটার নাম হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। বিস্তারিত বর্ণনা অর্থাৎ কি আমার পুরা কাজটাকে একটু বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। তারপর আপা নিচে যান। 9টা এলিমেন্টস, এই 9টা এলিমেন্টস এর ভিতরে আপনাকে পরীক্ষায় সব লেখা দরকার নাই, আপনাকে শুধু লিখবেন হচ্ছে গিয়ে কি ইউনিট টাইটেল, ইউনিট কোড,
নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্টস, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই কয়টা লিখলে হবে। রেঞ্জ স্টেটমেন্ট এটা না লিখলেও চলবে। রেঞ্জ স্টেটমেন্টটা কি? রেঞ্জ স্টেটমেন্ট হচ্ছে কি রেঞ্জ ভেরিয়েবল, আপা রেঞ্জ ভেরিয়েবল আছে। রেঞ্জ স্টেটমেন্ট, রেঞ্জ স্টেটমেন্টটা কি বলেন তো, কেউ কি বলতে পারেন রেঞ্জ স্টেটমেন্টটা কি? একজনে বলেন। রেঞ্জ স্টেটমেন্ট হলো রেঞ্জ ভেরিয়েবল। এটা কি জানেন? ধরেন আমি যদি বলি আমি প্রথমে এক গজ কাপড় নিব, এই যে এক গজ কাপড় নিব, এক গজ কাপড় নিব, এই যে কাপড়টা হচ্ছে গিয়ে কি, কাপড়টা হচ্ছে গিয়ে কি রেঞ্জ, আর ভেরিয়েবল হচ্ছে গিয়ে কি এক গজ নিব, বেশিও নিতে পারি কমও নিতে পারি, এটা হচ্ছে ভেরিয়েবল। আর রেঞ্জ হচ্ছে কাপড়টা, আমি যদি বলি আমি ব্লকের করার জন্য এক গজ কাপড় নিব, এইটার নামে হচ্ছে গিয়ে কি রেঞ্জ স্টেটমেন্ট হলো রেঞ্জ ভেরিয়েবল। রেঞ্জ ভেরিয়েবল কি রেঞ্জ কোনটা? এখানে রেঞ্জটা হচ্ছে গিয়ে কাপড়, আর ভেরিয়েবলটা হচ্ছে এক গজের জায়গায় 1.5 গজ হইতে পারে, 2 গজ হইতে পারে, সুতির জায়গায় টেট্রন হইতে পারে, পলিস্টারও হতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে রেঞ্জ স্টেটমেন্ট হচ্ছে রেঞ্জ ভেরিয়েবল। আচ্ছা এটা লিখতে হবে এমন কোনো কথা নাই, যদি জানি না রাখলেন এটা কি। নেক্সট নিচে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইড হচ্ছে কি এভিডেন্স গাইডটাকে একটু বলি। এভিডেন্স গাইডটা হচ্ছে কি জানেন? কে বলতে পারবেন এভিডেন্স গাইডটা কি? এভিডেন্স গাইডটা কি বলতে পারবেন? আমরা যেটা প্র্যাকটিক্যাল দিব সেটা। আচ্ছা আর একটু ক্লিয়ার বলেন এভিডেন্স গাইডটা কি? যে আমরা যে কেয়ার গিভিং এ যে ইয়ার প্র্যাকটিক্যালটা করছি, যে বইটা আমরা প্রেজেন্ট করছি সেটা। না না এটা না। ম্যাডাম এবার প্রফেসর যা করবে তার সবকিছুই এভিডেন্সে থাকে আর কি মূলত। আচ্ছা এভিডেন্স গাইড রিলেশন টু দা আদার ইউনিট। আচ্ছা এভিডেন্স গাইড পরে কে উত্তরটা বলছেন? ধন্যবাদ। কে বলছেন পরে? আমি ম্যাডাম। আচ্ছা এভিডেন্স গাইডটা হচ্ছে গিয়ে কি এই আপনি ব্লক করতে যাইয়া আপনি আজকে ওই অ্যাসেসমেন্টে যা যা করছেন, যা যা করবেন একেবারে শুরু থেকে শেষ, এগুলি লাস্টে যাইয়া অ্যাসেসরের সামনে প্রেজেন্ট করেছেন না? ব্লকের কাপড় নিয়ে গেছেন, বাটিকের কাপড় নিয়ে গেছেন, সব নিয়ে প্রেজেন্ট করেছেন, এটার নামে হচ্ছে এভিডেন্স গাইড। দেখেন ভিতরে কিন্তু এক্সপ্লেন করে দেওয়া আছে, দেখেন এই যে লেখা আছে আন্ডারপিনিং নলেজ স্কিল এর সাথে কোন একটা ইউনিট সম্পূর্ণ করা হয়েছে, সেটাই এভিডেন্স গাইড। আবার দেখেন লেখা আছে হচ্ছে কি লেখা আছে দেখেন যে হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইমপাসিস ইন অ্যাসেসমেন্ট কে গুরুত্ব দিয়ে যেটা করা হয়েছে, এই কিটিকে একটা আসপেক্টকে একটা দিককে গুরুত্ব দিয়ে যেটা করা হয়েছে সেটাই হচ্ছে। আবার রিলেশন টু আদার ইউনিট, একটা ইউনিটের সাথে আরেকটা ইউনিট, যেমন স্ক্রিন প্রিন্টের সাথে ব্লকের সম্পর্ক ছিল, রিলেশন টু আদার ইউনিট অন্য ইউনিটের সাথে যার সম্পর্ক আছে, এটা এক্সপ্লেন দরকার নেই, এটা জীবন আইব না, জাস্ট একটু যাই না রাখেন যে এভিডেন্স গাইড কি, আপনি অ্যাসেসমেন্টের দিন যা যা করেছেন সবকিছু লাস্টে অ্যাসেসরের হাতে সাবমিট করেছেন, এটার নামই হচ্ছে কি এভিডেন্স গাইড। বুঝছেন নাকি বুঝেন নাই? ম্যাডাম হ্যালো। বুঝছি। আচ্ছা আর হচ্ছে গিয়ে কি অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টটা হচ্ছে গিয়ে কি জানেন? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টটা হচ্ছে সাধারণত এই যে আমরা আপনাদেরকে পড়াচ্ছি সবকিছু করছি পরীক্ষা নিচ্ছি, এটা তো আর চাইলেই হয়ে যায় না, এইটার জন্য আমাদের আগে অনুমোদন নেওয়া লাগছে। এই অনুমোদন নিতে হইবে। এই অ্যাসেসমেন্ট আপনার চাইলে কি আয়া বয়ে যেতে পারবেন? টাকা দিলে বসতে পারবেন আমার প্রতিষ্ঠানে? পারবেন না। এই জন্য আমার প্রতিষ্ঠানের আগে অনুমোদন না থাকা লাগবো। আমি আপনাদেরকে যে পড়াচ্ছি এটা কিন্তু আমি চাইলে পড়াইতে পারবো না, চাইলে কিন্তু ওই আয়েশা আক্তার একটা প্রতিষ্ঠান খুলে আপনাদেরকে পড়াইতে পারবে না, পড়ানোর জন্য বোর্ড অনুমতি দিবে। এই অনুমতি নিতে গেলে এটার নামই হচ্ছে অ্যাক্রিডিটেশন। অর্থাৎ আমরা যে আপনাদেরকে পড়াচ্ছি এটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো পড়াইতেছি না। হ্যাঁ, ধরেন আমাদের অনেক অ্যাসেসর আছে তারা কিন্তু পড়াইতে জানে কিন্তু পড়ায় না, কারণ তাদেরকে তো কেউ অনুমতি দেয় নাই। এই পড়াইতে গেলে অনুমতি লাগবে। তো আমরা যখন আমাদের প্রতিষ্ঠানে অনুমতি নিছি যে লেভেল 4 করাবো, লেভেল এই ট্রেনার পাঠ করাবো, তখন তারা অনুমতি দিয়েছে আমাদের এটা ভিজিট করে। হ্যাঁ, পাশাপাশি আমার সিভি দেওয়া লাগছে, আপনি যে পড়াইবেন আপনি কোন লেভেলের কোন, তখন আমি দিছি আমার লেভেল 5 এর সার্টিফিকেট দিছি, আমার 4 এর সার্টিফিকেট দিছি, সব দিছি। তখন তারা এগুলা যাচাই বাছাই করছে আচ্ছা আমার লেভেল 5 করা কিনা, আমি এটা যোগ্য কিনা, তখন সে বলছে ওকে ডান।
এইটাকেই বলা হয় এক্রেডিটেশন, অর্থাৎ হচ্ছে গিয়ে কি অনুমতি নেওয়া। এই অ্যাসেসমেন্ট যে হয় এই অনুমতিটাও আপনার কি সিএস এর একটা অংশ। কথা কি বুঝতে পেরেছেন? কে কে বুঝছেন এই নয়টা কম্পোনেন্ট সিএস এর? বলেন। 9টা কম্পোনেন্ট পরীক্ষা লিখতে হবে না। আপনি শুধু লিখবেন ইউনিট টাইটেল, ইউনিট কোড, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, তারপরে এলিমেন্টস, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, তারপরে লিখবেন হচ্ছে গিয়ে কি রেঞ্জ এভিডেন্স গাইড, তারপর হচ্ছে কি কি রেঞ্জ স্টেটমেন্ট, এক্রিডিটেশন। উপরে 4-5টা লিখলেই হবে, নিচের দিয়ে লাগবে না। নেক্সট বলেন। ওই যে এটা ওই একই জিনিস, লাগবে না আপা। যান আপা নিচে যান, আর কি আছে এই বইতে? আর কিছু আছে নাকি আজকে শেষ করে দিব? আছে দেখেন তো আর কিছু এই বইতে? টাস্ক অ্যানালাইসিস, দাঁড়ান এটা একটু পরে। টাস্ক অ্যানালাইসিস এটা গুরুত্বপূর্ণ আপা, টাস্ক অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। আপা রাজি আপা আপনি বলেন টাস্ক অ্যানালাইসিসটা কি? রাজি আপা আপনি একটু বলেন টাস্ক অ্যানালাইসিসটা কি? টাস্ক অ্যানালাইসিস হচ্ছে কাজ করার যে ক্ষমতা তার ব্যাখ্যা করা। কে কে পড়তেছেন বলেন, নাম বলেন। আন্নাস, হ্যালো, কে বললেন? আন্নাস? আমি কি মিউটে আছি? আচ্ছা বলেন টাস্ক অ্যানালাইসিস কে বলতে পারবেন? রিনা ম্যাডাম আপনি বলেন টাস্ক অ্যানালাইসিসটা কি? আপনারা তো আমার ছাত্রী ক্লাস নিতেছে আপনাদের, আমি দেখলাম ফেসবুকে। বলেন, আমার ছাত্রী রোকসানা দেখলাম আপনাদের ক্লাস নিচ্ছে। রিনা ম্যাডাম আপনি একটু বলেন টাস্ক অ্যানালাইসিসটা কি? হ্যালো, কাজ করতে পারার যে সক্ষমতা সেটা ব্যাখ্যা করা হচ্ছে টাস্ক আমি অ্যানালাইসিস। একটু ডাক্তারের কাছে যাচ্ছি, তাই আপু একটু লিভ নিলাম। আচ্ছা যাও যাও। আচ্ছা ঠিক আছে, টাস্ক অ্যানালাইসিস কি? টাস্ক অ্যানালাইসিস হচ্ছে গিয়া একটা সিরিজ, একটা সিরিজ। সিরিজটা হচ্ছে গিয়ে কি স্টেপে স্টেপে কি করবেন, টাস্কটা করবেন, কমপ্লিট করবেন। কাজটা আপা একটু লাল করে দেন, টাস্ক অ্যানালাইস ইনভলভ করে এন থেকে লাল করে দেন। টেকিং এ কমপ্লেক্স প্রসেস, এটা একটা কমপ্লেক্স প্রসেসকে হ্যাঁ ব্রেকিং ভেঙে কি করে ইট ডাউন ডাউন ইনটু দ্য সিরিজ। সিরিজে ওই যে একদম উপরে আপা, এটা একদম উপরে লাল করে দেন। সিরিজ এ সিম্পল স্টেপ টু কমপ্লিট দ্য টাস্ক সাকসেসফুলি। হ্যাঁ গুড গুড, এটুকি এটুকি সংজ্ঞা। এবার আমি ভাঙ্গা বলি, এটা টাস্ক অ্যানালাইস হচ্ছে কি একটা কাজকে আপনি ছোট করে ভেঙে একটা সিরিজ বুঝছেন? একটা ধরেন সিরিজ কারে বলে? সিরিজ বলে হচ্ছে গিয়ে কারে, যেই কাজটাকে হচ্ছে গিয়ে কি এই যে দেখেন এখানে সিরিজ এটুক লিখলে হইব। সিরিজ মানে হচ্ছে গিয়া একটা বড় কাজটারে ভাঙবেন এমন ভাবে সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স মানে কি জানেন? আমি আপনাকে শুরুতেই কিছু সোজা সোজা জিনিস শিখাইছি, এরপরে কঠিনে গেছি। এই যে কঠিন কইরা করছি, আগে ছোট ছোট করে ভাঙ্গা সোজাভাবে কাজটা কইরা কঠিনে গেছি, এইটার নামই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। দেখেন সিম্পল টু স্টেপ টু দ্য কমপ্লিট দ্য টাস্ক সাকসেসফুলি। একটা টাস্ক সাকসেসফুলি ভাবে সম্পূর্ণ করার জন্য সিম্পল স্টেপে বিভক্ত করে নেওয়া। এই দেখেন উপরে লেখা আছে ব্রেকিং, ভেঙে নেওয়া। ইট ডাউন দ্য সিরিজ, এটা সিরিজের মতো ভেঙে কাজটাকে সিম্পল স্টেপে পরিণত করে কাজটা সহজভাবে সম্পূর্ণ করার নামই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। আপা আবার আমি একটু বলি, উদাহরণটা বুঝাই দেই, একটু উদাহরণটা বুঝাই দেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো আগেই বলছি আপনাকে বুঝাইতে। বলেন আপা আচ্ছা বলেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি যখন একটা টাস্ক করবো, মনে করেন যে একটা পাইপের জয়েন্ট, একটা জয়েন্ট করব। আমার কাজটা হলো একটা জয়েন্ট করা। এখন এই জয়েন্টটা করার আগে কি করতে হবে? আমার প্রথমে পাইপটারে আমি মাপলাম, এই মাপাটা একটা ভাঙলাম, এরপরে কি করলাম, এটা কাটলাম, এরপরে কি করলাম, এটা আবার থ্রেড কাটলাম, এরপর ট্যাফলন টেপ পেঁচাইলাম, এরপরে ফিটিংস এর সাথে লাগাইলাম। তাহলে এই যে জয়েন করাটা কয়েকটা ছোট 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 কাজে আমি ভাগ করে নিলাম। এই বিষয়টাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এরকম আপনার যে কোনো জিনিসই, মনে করেন পোলাও রান্না করবেন,
পোলাও রান্না করার সময় কি করবেন? আপনি আগে চালটা ধুইবেন, আগে চালটা মাইপা নিবেন, এরপর ধুইবেন, এরপর পেঁয়াজ কাটবেন, আদা রসুন মশলা ঠিক করবেন, এরপর তেলের মধ্যে এটা ভাজবেন, এরপরে এটারে ভালো করে ভাজার পরে একটা পরিমাণ মতন পানি দিবেন, এরপর নির্দিষ্ট জালে এটা ফুটাইবেন, ফুটাই এটা আবার দমে দিবেন। এই যে পোলাও রান্না, মেন কাজটা কি ছিল? পোলাও রান্না। ধাপে 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 আমি করলাম। এই জিনিসটাই হলো টাস্ক অ্যানালাইসিস। আপা ঠিক আছে, আপনি বলেন। অনেকটা, হ্যাঁ, অনেকটা ওই যে এলিমেন্টস এর সাথে মিল আছে। এলিমেন্টস এর সাথে মিল আছে। এলিমেন্টস হচ্ছে গিয়ে বিল্ডিং ব্লক, কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত করা। আর টাস্ক অ্যানালাইসিস হচ্ছে গিয়ে কি, কাজটাকে সিরিঞ্জে ভেঙে ভেঙে করে স্টেপ আকারে করে নেওয়া হচ্ছে গিয়ে কি টাস্ক অ্যানালাইসিস। এইটাও বলতে পারেন কিছুই নলেজের মধ্যে যাবে যেটা, সেটাকে বিভক্ত করে নেওয়া। যেটা স্কিলের মধ্যে যাবে, এটা আমাকে ওই যে আমাদের যখন ট্রেনার পার্ট দিয়েছিলাম, অ্যাসোসিয়েট ট্রেনার, তখন আমাদের আনন্দ ফলি একজন স্যার এসে উনি এমনি বললো যে টাস্ক অ্যানালাইসিস হলো এরকম যে কোনটা আমার নলেজে যাইবো, কোনটা আমার স্কিলে যাইবো, কোনটা অ্যাটিটিউডে যাইবো, ওইভাবে বিভক্ত করে নেওয়ার নামই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। এখন তোমরা বুঝে নিও, আর কিছু করার নেই। নেক্সট আপা। আপা বলেন এরপরে। আমি মনে হয় ইয়া দেখতে পাই না, স্ক্রিন দেখতে পাই না। আচ্ছা আপা দেন আবার। আপা দেখতেছেন? আপা দেখতে পারতেছেন? এখন হচ্ছে কারিকুলাম ডকুমেন্টস। না দেখতে পারলে আপনি বের হয়ে আবার আসেন। দেখা যাচ্ছে আপা? সবাই দেখতে পারতেছেন স্ক্রিন? এই আমাদের সাথে একটু রেসপন্স করেন, নাহলে হ্যাঁ, দেখা আপনারা কি যাচ্ছে। আসবেন নাকি আমরা আছি। আপনারা? জি জি আমরা ম্যাম, শেষ দেখা করে যাচ্ছে যাই, দেখা এই যাচ্ছে। বইটা শেষ করে যাব আপা, এই বইটা শেষ করে যাব। আচ্ছা এরপরে হচ্ছে কারিকুলাম। কারিকুলামটা কি আপা, এই বইটা শেষ করে যাই, তাইলে একটা ওকে, বই শেষ হয়ে গেল। ওকে। আচ্ছা এই কারিকুলামটা কি? কারিকুলামটা হইলো এই সিলেবাস। কে বলতে পারো কারিকুলাম কি? আচ্ছা তোমাদের এখানে বিস্তারিত শিখা দরকার নাই, তোমরা বলবা কারিকুলাম হইলো গিয়ে কি হচ্ছে গিয়ে কি, এটা একটা হচ্ছে গিয়ে কি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলর। এটা আবার এটা আইসি কে রে আপা, এটা আর লাল করা দরকার নেই, এটা তো লাল করে থুয়েইছেন। এখানে হচ্ছে গিয়ে কি কারিকুলাম ডকুমেন্ট। কারিকুলাম ডকুমেন্টটা কি? কারিকুলাম ডকুমেন্টটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে কি, দেখো নিচে আছে, সবাই দেখো। এই কারিকুলাম ডকুমেন্ট হচ্ছে গিয়ে কি একটা সিলেবাস, নিজের ভাষায় লিখবা। এটা একটা সিলেবাস যেটা সিএস থেকে একটা ইউনিট নিয়ে এটা কি করা হয়, তৈরি করা হয়। ন্যাশনাল নমিনাল ডেলিভারি আওয়ার, নেম, নাম্বার, যা যা থাকে, মডুইল, ওই যে আপা দেখছেন আমাদের গুলো এনে আছে, জেনারেল ডিসক্রিপশন, সামারি অফ দ্য কন্টেন্ট, সামারি অফ দ্য অ্যাসেসমেন্ট। আচ্ছা সবাই শোনো, কারিকুলামটা কি? কারিকুলামটা হইলো গিয়া একটা কি, এটা একটা সিলেবাস, এটা একটা কি কোর্সের সিলেবাস। তোমরা নিজের ভাষায় লিখবে, এনে যা মানে তা থাক গিয়া, তোমরা নিজের ভাষায় লিখবা যে এটা একটা সিলেবাস যেটা সিএস থেকে একটা ইউনিট নিয়া, ইউনিট অর্থাৎ সিএস এ তো ধরো সিএস এ লেখা আছে কালেক্ট দ্য টুলস, তারপরে লেখা আছে প্রিফার দ্য টেবিল, তারপরে সেটিং দ্য কাপড় লেখা আছে, তারপরে পারফর্মিং দ্য ব্লক, তারপরে লেখা আছে গিয়ে কি স্টোর দ্য টুলস, ধরো সিএস এডি লেখা আছে। এখন ওর দিকে কালেক্ট দ্য টুলস, এই একটা নিয়ে একটা কারিকুলাম তৈরি করা হয়। কারিকুলাম তৈরি করা হয় যে এই সিএস এর একটা টপিক নিয়েই কারিকুলাম তৈরি করা হয়। কারিকুলাম মানে একটা সিলেবাস, কোর্সের সিলেবাস। এই কারিকুলামটা তোমাদের এত বেশি আইব না, যদি আইয়ে তোমরা বলবা সিএস এর একটা ইউনিট নিয়ে কারিকুলামটা তৈরি করা হয়। এটা একটা হচ্ছে গিয়ে কি একটা সিলেবাস, কোর্সের সিলেবাস। সাধারণত এটাতে যে উপাদানগুলি থাকে নিচের 2-3টা আইটেম একটু লিখে দিবা। যে সাধারণত নমিনাল, ওইখানে যেমন থাকে ইউনিট কোড, সিএস এ যেমন থাকে ইউনিট কোড, এইখানে থাকে হইলো গিয়ে কি ইউনিট কোড থাকে না, কম্পিটেন্সি ইউনিট কম্পিটেন্স না আপা, ওই ওই এটুক লাল করেন না আপা, আপনি এটুক লাল করেন, মডিউল কোড, ইউনিট, ইউনিট দাঁড়ান, ইউনিট কোর্স, ইউনিট কোর্স। আচ্ছা ইউনিট টাইটেলের জানি আপা আমরা সিএসসি কি কারিকুলামে কি বলি? কোর্স টাইটেল, কোর্স টাইটেল
মডিউল টাইটেল, মডিউল টাইটেল মনে হয়েছে, মনে হয়েছে, মডিউল এখানে তো টাইটেল। মডিউল টাইটেল তোমরা লিখবে। লিখবা আপা ইউনিট কম্পিউটার না দিয়ে মডিউল টাইটেল এইটুক লাল করে দেন, দেখেন আগে আছে মডিউল, মডিউল টাইটেল, মডিউল টুক লাল করেন, তারপর হচ্ছে গিয়ে কি মডিউল হয় এই মডিউল। এবার টাইটেলারে লাল করেন, টাইটেল কোথায় আছে, টাইটেল মডিউল টাইটেল। এনে তো সাজা দেওয়া নাই। সাজাই দেওয়া নাই আচ্ছা এটা। আচ্ছা, এনে আপা সাজা দেওয়া নাই, যদি সম্ভব হয় এটা তো আমাদের বইতে সাজানো আছে, ওইটা যদি এনে দিয়ে দেওয়া যায়, একটু ছবি তুললে গ্রুপে দিয়ে দিয়েন। যেমন আমরা জানি যে ইউনিট কোড কারিকুলামে সেটা বলতে হয় হচ্ছে গিয়ে কি ইউনিট মডিউল টাইটেল, তারপর হচ্ছে গিয়ে ওইখানে আছে ইউনিট কোড, এইখানে হচ্ছে গিয়ে কি মডিউল কোড। তারপরে এইখানে যেমন আমরা বলি নমিনাল আওয়ার, সিএসএ বলি নমিনাল আওয়ার, আর কারিকুলামে বলি হচ্ছে গিয়ে কি কোর্স ডিউরেশন, কোর্স ডিউরেশন। মানে ভাষাগুলা চেঞ্জ, ভাষা একই চেঞ্জ হইব, ভাষাগুলি চেঞ্জ। ওইখানে বলি ইউনিট ডিসক্রিপ্টর, এইখানে বলি কি ইউনিট ডিসক্রিপ্টরে কি বলি আপা, মডিউল ডেসক্রিপ্টর, ওইখানে যেমন বলি পারফরমেন্স ক্রাইটেরিয়া, এখানে বলি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মডিউল ওখানে বলি হচ্ছে ডেসক্রিপ্টর বলা হয় এলিমেন্টস, এখানে। এই কোর্স ডিসক্রিপ্টর, মডিউল ডিসক্রিপ্টর, মডিউল মডিউল ডিসক্রিপ্টর। ডেসক্রিপ্টর। হ্যাঁ, আর ওইখানে বলি হচ্ছে গিয়ে সিএসএ বলি হচ্ছে গিয়া এলিমেন্টস, এইখানে বলি লার্নিং আউটকাম। আসলে তোমরা এটা আপা একটা ছবি তুলে এই গ্রুপে দিয়ে দিবে, যে সাধারণত ওই সিএস এর থেকে একটা ইউনিট না কারিকুলাম তৈরি করা হয়, এবং তখনকার ওগুলার ভাষা বা এগুলার নাম কি হয়। ধরো আমার নাম রোকসানা, যুব উন্নয়নে আমি গেলে আমার নাম হইয়া যায় দীপু ম্যাডাম। আমি আমাকে তুমি বলতেছো আমার কোড, কোড দীপু আপা কোড, যুব উন্নয়নে গেলে রোকসানা কোড। আমাকে তুমি বলতেছো ইউনিট ডিসক্রিপ্টর, যুব উন্নয়নে আমি গেলে হচ্ছে কোর্স ডিসক্রিপ্টর বা মডিউল ডিসক্রিপ্টর। আমাকে বাসায় বলতেছো হচ্ছে গিয়ে এলিমেন্টস, যুব উন্নয়নে গেলে আমাকে বলতেছে লার্নিং আউটকাম। ওই সিএস এর ওই পয়েন্টগুলোর নাম শুধু চেঞ্জ হয়, সিএস থেকে একটা ইউনিট নিয়ে কারিকুলাম তৈরি করা হয়। তবে তোমাদের এটা এত বিস্তারিত পড়ার দরকার নেই, তোমাদের কারিকুলাম থেকে কিছু আসবে না, শুধু সংজ্ঞা আসবে কারিকুলাম কি। তোমরা তখন এটা বলবা কারিকুলাম হচ্ছে গিয়ে একটা সিলেবাস, কোর্স সিলেবাস, যেটা সিএস থেকে একটা ইউনিট নিয়ে তৈরি করা হয়, এটুকুই তোমাদের দরকার, আর কিচ্ছু দরকার নেই। তবে এইটা তোমাদের আসতে পারে সিএস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য কি, তখন তোমরা বলবা সিএস হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন, যেটা দেখে একজন কর্মী বুঝতে পারে তার লেভেল কি, তার করণীয় কি। আর কারিকুলাম হচ্ছে গিয়ে কি একটা সিলেবাস, যে একটা সিলেবাস যেটা সিএস থেকে একটা ইউনিট নিয়ে তৈরি করা হয়। যেমন কালেক্ট দ্য টুলস, এই কালেক্টার টুলস নিয়েই আমাদের কারিকুলাম তৈরি হয়। কারিকুলাম মানে কোর্স সিলেবাসে পুরা বছরে কি কি পড়ানো হবে। ঠিক আছে, পার্থক্য পড়ানো শেষ। এরপর আপনার নেক্সট, আর মনে নাই, পার্থক্য তো পড়ে লেছি, শেষ, এই মডিউল শেষ, এই মডিউল কি আছে আর আপা পড়ালেখা আপনার নাই? এই জায়গাতে একটু বলেন যে রিলেশনশিপ আর লার্নিং। এলিমেন্টস অফ দ্য কম্পিটেন্সি দরকার নেই, বিল্ডিং ব্লক বলছি তো। এলিমেন্টস কি বলছি, এটা একটা বিল্ডিং, এলিমেন্টস হচ্ছে কাজটাকে ছোট ছোট অংশে বিভক্ত করা, অথবা বেসিক বিল্ডিং ব্লক, কাজের বেসিক বিল্ডিং ব্লক। তাহলে এলিমেন্টস কি, কাজের বেসিক বিল্ডিং ব্লক। কেমনে বেসিক বিল্ডিং ব্লক? আমি বললাম প্রথমে টুলস জোগাড় করব, পিপি পরিধান করব, টেবিল উপরে কাপড় বিছাবো, ব্লকের রং গুলাবো, ডাইস মারবো। এই যে কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করছি, এইটা কি বলা হয় বেসিক বিল্ডিং ব্লক। তাহলে এলিমেন্টস কি, যে সিএস এর যেটা উপাদান, এলিমেন্টসটা কি, এলিমেন্টস হচ্ছে সিএস এর একটা উপাদান। সিএস মানে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই যে তার যে একটা কম্পোনেন্ট, সেই যদি কখনো পরীক্ষা আসে যে এলিমেন্টসটা কি, তখন বলবা একটা কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করার নামে হচ্ছে এলিমেন্টস, অথবা বেসিক বিল্ডিং ব্লক অফ কম্পিটেন্সি। ওকে নেক্সট আপা, আমরা হুম, এই বইতে আর কিছু নাই আপা। ম্যাডাম আর কি আরটিও উপরে আপা, যেটা ছিল আরটিও এটা একটু আপা, আরটিওটা কি একটু পড়ালে, আরটিও একটু লাল করেন আপা, আরটিওটা কি, রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। আরটিও হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন, আরটিও রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। পরীক্ষা তোমাদের আইতে পারে আরটিও কি,
আরটিও কি? তোমরা বলবা আরটিও মানে এই যে আমাদের প্রতিষ্ঠানটা কি আরটিও? আমাদের প্রতিষ্ঠানটা আরটিও মানে কি? রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। তুমি যদি কাউকে বলো দীপু অনুমোদিত ম্যাডাম প্রতিষ্ঠান। আমি ব্লক বাটিক পরীক্ষা দিব, হ্যাঁ রেজিস্ট্রেশন ওই, তখন উনি যদি না জানে উনি কেবল দীপু ম্যাডামের ওনে পরীক্ষা দিবেন। দীপু ম্যাডাম কি আরটিও নাকি যে দীপু ম্যাডামের ওনে নিবেন? তখন তুমি বলতে পারবা না না দীপু ম্যাডাম তো অবশ্যই আরটিও করা। আরটিও মানে কি? রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আমাদের প্রতিষ্ঠানটা কি আরটিও নাকি আরটিও না? বলো, একজন বলো, কে বলতে পারবা? আরটিও। আরটিও। আরটিও না হইলে তোমাদেরকে কি আমরা পরীক্ষা নিতে পারতাম? না। হ্যাঁ, তার মানে যদি জি আসে ম্যাডাম, আরটিও কি? আরটিও হ্যাঁ অনুমোদিত তাহলে প্রতিষ্ঠান। অনুমোদিত হ্যাঁ প্রতিষ্ঠান। অনুমোদিত না ম্যাডাম। প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। তাহলে আরটিও বিদায়। আমাদের প্রতিষ্ঠানটা যদি সাধারণ প্রতিষ্ঠান হইতো তাহলে কি তোমাদেরকে আমরা ক্লাস নিতে পারতাম বা পরীক্ষা নিতে পারতাম? না। পারতাম না। সেই জন্য আমাদের প্রতিষ্ঠানটা আরটিও। তো পরীক্ষা যদি আসে আরটিও কি? তুমি বলবা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। এটা আমাদের প্রতিষ্ঠানের কথা এক কথা বললে দিবা, শেষ কথা। এবার আসো আরপিএল কি? রিকগনিশন অফ প্রায়র লার্নিং। দেখো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আরটিও আর আরপিএল, তোমার পরীক্ষায় বা আরপিএল আরটিওর মধ্যে পার্থক্য কি? তুমি বলবা আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, দীপ অপার প্রতিষ্ঠান। আর আরপিএল হইলা তুমি, তুমি যে পরীক্ষাটা দিছো তুমি ব্লক জানো, তোমার কোনো সার্টিফিকেট ছিল না, তোমাকে একটা স্বীকৃতি সার্টিফিকেট পরীক্ষা নিয়ে আর সার্টিফিকেট দিল, এটা হচ্ছে কি পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। যদি পার্থক্য আসে তুমি বলবা আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, এক কথায় দীপ অপার প্রতিষ্ঠান। আরপিএল হইলাম আমি এতকাল ব্লক জানতাম, আমার কোনো স্বীকৃতি ছিল না, আমি এই যে পরীক্ষাটা অ্যাসেসমেন্টে বইয়া আমি একটা সার্টিফিকেট পাইছি, অর্থাৎ আরপিএল দিয়েছি। আরপিএল মানে রিকগনিশন অফ প্রায়র লার্নিং। যদি পার্থক্য আসে এটা দিয়ে দিবা। আচ্ছা এবার এটা কি? বেনিফিট অফ দ্য ট্রেনিং উইথ দ্য রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। দেখো এই যে আমাদের প্রতিষ্ঠানটা যে রেজিস্টার্ড, এই জন্য বেনিফিট কি? তোমরা কি বেনিফিট পাও? কি বেনিফিট পাও? আপডেট স্কিল পাও। আমরা কি মানদাতার আমলে শিখানো শিখাই নাকি আপডেট কাজ শিখাই? আপডেট কাজ শিখাই। তাহলে এই যে বেনিফিট কি? যদি এই যে আমাদের প্রতিষ্ঠানটা যে অনুমোদন নিয়েছি, বেনিফিটটা কি কি? আপডেট স্কিল, তারপর হচ্ছে গিয়ে কি এমপ্লয়ি। ম্যাডাম, কথা কেটে কেটে আসে, বোঝা যায় না। আচ্ছা এখনই শেষ করে দিব। এই যে আমাদের প্রতিষ্ঠানটা আরটিও, আরটিও হওয়ার কারণে কি কি বেনিফিট আছে? কি কি বেনিফিট আছে? বেনিফিটটা কি কি? বেনিফিটটা হইলো আপডেট স্কিল পাওয়া যায়, স্কিলটা আপডেট করি আমরা। এমপ্লয়ি পারফরমেন্স, এমপ্লয়ি মানে আমাদের কর্মীদের পারফরমেন্সটা আমরা কি করি? আমরা তত্ত্বাবধান করি, যা দরকার আবার ওদেরকে আবার পারফরমেন্স শিখাই, কাজ শিখাই। তারপরে রিটার্ন টু ইনভেস্টমেন্ট, আমরা নিয়মিত নতুন নতুন টাকা ইনভেস্ট করে এখানে নতুন নতুন কোর্স আনি, তারপর হচ্ছে নতুন নতুন কি করি? নতুন নতুন নিয়ম চালু করি। তাহলে এই আরটিও প্রতিষ্ঠানের বেনিফিট কি? আপডেট স্কিল পাওয়া যায়, আর এমপ্লয়ি পারফরমেন্স আপডেট করি, আর হচ্ছে রিটার্ন টু ইনভেস্টমেন্ট, নতুন ভাবে ইনভেস্ট করে নতুন কোর্স আনি অথবা ম্যাডাম, কথা প্রতিষ্ঠানকে কিচ্ছু বোঝা যায় না। না না, আমরা তো ঠিকই বুঝতেছি, আমি ভালো আচ্ছা শুনতেছি। আচ্ছা, আমি একটু কথা বলি। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকলে এই ধরনের প্রবলেম গুলো হয়, দেখতে পারবেন না, শুনতে পারবেন আচ্ছা না। আয়শা, তোমার তখন আবার নেটের বের প্রবলেম। হয়ে আবার ঢুকেন, বের হয়ে আবার ঢুকেন। আয়শা তোমার নেটের না সমস্যা। ক্লিয়ার বোঝা যাইতেছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না আর বেশি নাই। আপা তারপরে যান, আপা তারপরে যান। আর আছে কিছু? আপার আছে? আপা আপা এই বইতে আর কিছু আছে? আচ্ছা আচ্ছা, আপা অ্যাপ্রেন্টিসশিপ দেখা যাচ্ছে না? ও অ্যাপ্রেন্টিসশিপ, জান গিয়া, এটা পরে শেষ করি। এই অ্যাপ্রেন্টিসশিপ বললে এই বই শেষ হয়ে যাবো। যান আপা অ্যাপ্রেন্টিসশিপে যান। এবার অ্যাপ্রেন্টিসশিপ একজন বলবা, আমাদের রনি আপা নিশিত, দেখা যাচ্ছে? তুমি স্ক্রিন বলো দেখা যাচ্ছে? অ্যাপ্রেন্টিসশিপ কি? নিশিত বলো, নিশিত বলো অ্যাপ্রেন্টিসশিপ কি? অ্যাপ্রেন্টিস। হ্যাঁ ম্যাম। বলো। আপা স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আপা দেখা যাচ্ছে। আচ্ছা অ্যাপ্রেন্টিসশিপ
একই আপা সাথে এটা কি একজন ব্যক্তি ইন্টারনেট? কাজও করবে, আয়ও করবে, এটার নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ হ্যাঁ, কি? ইন্টার্নশিপ। হ্যাঁ, একজন ব্যক্তি ট্রেনিংও করবে, আবার কি করবে বলেন তো? আয়ও বেতনও করবে। পাবে। হ্যাঁ, আয়ও করবে। এক কথা একই সাথে একজন ব্যক্তি সুপারভাইজারের আন্ডারে থেকে অভিজ্ঞতা অর্জন করবে, শিখবে, পাশাপাশি সে এটার বিনিময়ে মজুরিও পাবে। কথা কি বুঝছো? শেষ। জি এটার ম্যাডাম। কম্পোনেন্ট 8টা। এটার কম্পোনেন্ট কয়টা? 8টা। আপা কম্পোনেন্ট গুলা লাল করে দেন। কম্পোনেন্ট কয়টা? 8টা। আপা কম্পোনেন্ট গুলা লান আন। কম্পোনেন্ট গুলো কি আছে এই বইতে? লাল করে দেন। কম্পোনেন্ট গুলো আছে কিনা? ইনভেস্টমেন্ট ট্রেনিং, লার্ন এন্ড আর্ন, তারপর হচ্ছে গিয়ে কি, তারপরে যে গিয়ে ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে গিয়ে কি অ্যাপ্রেন্টিসশিপ ল। কম্পোনেন্ট গুলো থাকলে লাল করে দেন। অ্যাপ্রেন্টিসশিপের 8টা কম্পোনেন্ট। না থাকলে আমি মুখস্থ বলি, আমার মুখস্থ আছে। আছে 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 আছে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে কি আপা 1 নাম্বারটা আগে লাল করেন। হ্যাঁ, 1 নাম্বারটা করেন। 5 আয়া পড়ছে, 5। এক আগে করেন, এক আগে করেন, এক। হ্যাঁ, এখন এক আসে নাই। এক আগে করেন, এক। ও আইসে 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 আইসে। তাইলে এই যে অ্যাপ্রেন্টিসশিপ একই সাথে শিখবে এবং আয় করবে, হ্যাঁ, এটার হচ্ছে গিয়ে কি, এটার হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কয়টা? 8টা। প্রথমটা হলো স্ট্রাকচার ট্রেনিং। যেই ট্রেনিংটা আমরা করাই বা করব, এটার একটা কি থাকবে? একটা স্ট্রাকচার থাকবে। এই যে আমরা কি আন্দাজে মান্দাজে শিখাই, নাকি এই যে আপা ল্যাপটপে অনুসরণ করতেছে, আমি এন থেকে শিখাচ্ছি, নাকি বই দেখে দেখে শিখাচ্ছি, নাকি আমি বলতেছি তোমাদের আবার ফিডব্যাক নিতেছি, উত্তর নিতেছি, পার্টিসিপেশন আছে। এটারে কি বলা হয়? স্ট্রাকচার। এটারে কি বলা হয়? এই নিশিত, রনি, এটারে কি বলা হয়? স্ট্রাকচার ট্রেনিং। স্ট্রাকচার। স্ট্রাকচার, স্ট্রাকচার ট্রেনিং। হ্যাঁ, স্ট্রাকচার ট্রেনিং। তাহলে হচ্ছে গিয়ে কি, আমরা স্ট্রাকচার ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ তো ভিতরে মুখস্থ করা দরকার নাই, শুধু মনে রাখবা অ্যাপ্রেন্টিসশিপের 8টা এলিমেন্টস, এসেনশিয়াল কম্পোনেন্টস আছে। 1 নাম্বার কম্পোনেন্টস হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং। যেই ট্রেনিং হবে সেটা গঠনমূলক হবে। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কি আপা? দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কি আপা? ডেকে গেছে, এই স্ক্রিনশট ডেকে গেছে। আমাদের রাজি আপা স্ক্রিনশট ডেকে গেছে। আবার দেখা আচ্ছা, ডেকে যাক, তারপর আমি বলি। না না, দেখা যাচ্ছে তো আপনার। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো ম্যাম, দেখা যাচ্ছে, আমি দেখতেছি। দেখা যায় ম্যাডাম, দেখা দেখা যায়। যাচ্ছে? এই যে তাহলে স্কিল আমার কি ট্রেনিং হলো? 2 নাম্বারটা। দাঁড়া দাঁড়া দেই। তাহলে একজন একটু বলতে দেখা যায়? থাকবেন। স্কিল ট্রেনিং, আচ্ছা দেখ, যদি দেখা যায়, দেখা যায়। স্কিল বলেন ট্রেনিং রনি বলেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এই 3 নাম্বার। অ্যাপ্রেন্টিসশিপ ল আমি বলি স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিং স্কিল হচ্ছে 2 ট্রেনিং, নাম্বারটা। হ্যাঁ জি ম্যাম। আর 3 নাম্বার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ল। অ্যাপ্রেন্টিসশিপ ল। ল হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে কি 4 নাম্বার? ক্রিডেন্টিয়ালস। ক্রিডেন্টিয়ালস। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট বেস্ট ট্রেনিং ইন ট্রেনিং। ক্রিডেন্সিয়াল। ট্রেনিং। ক্রিডেন্সিয়াল। এটা হচ্ছে ইনভেস্ট। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। লার্ন এন্ড আর্ন। 6 নাম্বারটা। আচ্ছা, 7 নাম্বার লার্ন এন্ড আর্ন। সুপারভাইজ ট্রেনিং। তারপর হচ্ছে ট্রেনিং, অ্যাপ্রেন্টাইজ সুপারভাইজ ট্রেনিং। কন্ট্রাক্ট। ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, এটা মানে ট্রেনিং ও করবো আবার টাকাও দিও না। ট্রেনিং করবো এবং টাকা কি অর্থ ব্যয় হবে নাকি এরকম? একজন একটু পড়েন একজন একটু পড়েন দেখি। ইনভেস্টমেন্ট ইন কিছু বলবা? ট্রেনিং বইটা দেন না। কোনটা ম্যাম? আর্ন এন্ড এই 8টাই পড়েন, 8টাই পড়েন। তাহলে কথা বলেন, আমি একটু আনমিউট। কয় নাম্বারটা পড়বো? পড়েন না, 1 থেকে 8 নাম্বার পড়েন।
স্ট্রাকচার ট্রেনিং। ট্রেনিং, আচ্ছা। 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্কিল ট্রেনিং। হ্যাঁ, এটা একটা ট্রেনিং। এই যে স্কিল ট্রেনিং। তারপর হচ্ছে গিয়ে কি স্ট্রাকচার 3 নাম্বার স্কিল ট্রেনিং, অবশ্যই দক্ষতামূলক জি ট্রেনিং, তার- দক্ষতামূলক ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে কি অ্যাপ্রেন্টিসশিপ একটা 3 নিয়ম নাম্বার থাকবে, হচ্ছে যে স্টুডেন্ট apprenticeship কোম্পানিতে clause। যাবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং থাকবে, গঠনমূলক ট্রেনিং দিতে হবে। 2 নাম্বারটা হচ্ছে স্কিল ট্রেনিং, আমরা যাই করি দক্ষতামূলক ট্রেনিং দিতে হবে। স্কিল ট্রেনিং মানে দক্ষতা ট্রেনিং দিতে হবে। দক্ষতামূলক 3 নাম্বার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ল, আর স্টুডেন্ট ইন্ডাস্ট্রিতে যাবে এবং সেইখানে সে সুপারভাইজারের আন্ডারে থেকে শিখবে, এটার নাম হচ্ছে কি অ্যাপ্রেন্টিসশিপ ল। আর 4 নাম্বারটা হচ্ছে ক্রিডেন্সিয়াল। ক্রিডেন্সিয়াল মানে কি কেউ বলতে পারেন? ক্রিডেন্সিয়াল, ক্রিডেন্সিয়াল, ক্রিডেন্সিয়াল মানে কি? রাজিয়া আপা, আপনি কোন ক্রিডেন্সিয়াল মানে কি? ক্রেডেন্টিয়াল। না, ক্রিডেন্সিয়াল না, ক্রিডেন্সিয়াল। ক্রিডেন্সিয়াল হচ্ছে গিয়ে কি একটা একটা কন্টাক্ট, মানে একটা বৈধ কন্টাক্ট থাকবে, এটা হচ্ছে ক্রিডেন্সিয়াল। একটা বৈধ কন্টাক্ট থাকবে, বৈধ কন্টাক্ট বুঝেন? বৈধ কন্টাক্ট থাকবে যে আপনার প্রতিষ্ঠানে আসবে, আপনি আমার স্টুডেন্ট কাজ করবে, আপনার আন্ডারে থেকে শিখবে, কিন্তু আপনি ওই বলবেন না যে থালাবাড়ি দো, ও যেই কাজের জন্য আপনার এখানে আসবে ঠিক সেই কাজে আপনাকে গোপনীয় একটা বৈধ একটা কি থাকবে, ক্রিডেন্সিয়াল, বৈধ একটা কন্ট্রাক্ট থাকবে, যে আমার আমার লোক আপনার এনে আসলে তাকে আপনি ওপেন রাখবেন না, আপনি বাজারে পাঠাইবেন না, গোপনীয়তা মেনটেন করে আমার এখানে যে কাজ শিখতে আইছে সেই কাজের জন্য আপনি তাকে সহযোগিতা করবেন, এটার নাম ক্রিডেন্সিয়াল কন্ট্রাক্ট। আর হচ্ছে গিয়ে কি সর্বশেষ অ্যাপ্রেন্টিসশিপের আরেকটা কম্পোনেন্ট, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। এই যে ট্রেনিংটা থাকবে সেটা শুধু ওই ফইরের মতো কোনো টাকা পয়সা ইনভেস্ট করবে না এরকম হবে না, ওইখানে ইনভেস্টমেন্ট থাকতে হবে ওই ট্রেনিংটাতে। আর আর্ন অ্যান্ড লার্ন, আয়ও করবে শিখবেও, এই 6 নাম্বার কম্পোনেন্ট। আর 7 নাম্বার হচ্ছে গিয়ে কি, 7 নাম্বার হচ্ছে সুপারভাইজ দ্য ট্রেনিং। শুধু ট্রেনিং সে আইসা শিখবে এবং আয় করবে তা হবে না, মাঝে মাঝে যে সে ইউসেফ থেকে যদি শিক্ষা থাকে ইউসেফ থেকে আইসা সুপারভাইজ করে দিতে হবে, যে সে যে স্টুডেন্টকে এখানে লার্ন অ্যান্ড আর্ন করার জন্য দিছে একই সাথে আয়ও করবে কাজও করবে, সে করছে কিনা, তার মালিক তাকে পীড়া দিচ্ছে কিনা, সুপারভাইজ থাকতে হবে, একটা সুপারভাইজের প্রসেস থাকবে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট থাকবে, একটা একটা অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট থাকবে, যে ও শুধু আপনার এখানে 3 মাস থাকবে, আপনাকে সহযোগিতা করবে, বিনিময়ে আপনি ওকে পদ ভাড়া দিবেন, এরকম একটা কন্ট্রাক্ট থাকবে। আপনি আজীবন ওকে এমনি রাইখা দিবেন, এটা চলবে না। তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কি, একই সাথে স্টুডেন্ট শিখবে এবং আয় করবে। এটা কম্পোনেন্ট কয়টা? 8টা। প্রথমটার নাম ছিল কি, স্ট্রাকচার ট্রেনিং। দ্বিতীয়টার নাম কি ছিল, স্কিল ট্রেনিং। তৃতীয়টার নাম কি ছিল, তৃতীয়টার নাম কি ছিল, তৃতীয়টার নাম ছিল হচ্ছে গিয়ে কি অ্যাপ্রেন্টিসশিপ ল, অ্যাপ্রেন্টিসশিপের একটা নিয়ম থাকবে। 4 নাম্বারটার নাম কি ছিল, 4 নাম্বারটার নাম হচ্ছে ক্রিডেন্সিয়াল, অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা কন্ট্রাক্ট থাকবে। 5 নাম্বারটার নাম কি, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, ট্রেনিং এ ইনভেস্টমেন্ট থাকবে। 6 নাম্বারের নাম কি, লার্ন অ্যান্ড আর্ন করবে। আর 7 নাম্বারের নাম কি, সুপারভাইজ ট্রেনিং, সুপারভাইজ করবে। আর 8 নাম্বারটার নাম কি, একটা অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট থাকবে। বুঝছো? এই ইয়া বুঝছো, রনি জি বুঝছো? জি ম্যাম, জি 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 জি। আচ্ছা, প্রথম বুঝতে দিন যে পারছি। তোমাদের এই যে কথা ম্যামরে আনছি, কথা ম্যামের ক্লাস বেশি ভালো লাগে নাকি আমি এমনি নিব নাকি কোনো ম্যাডাম করে আনবো বলো? ম্যাডাম আপনি নেন। কথা ম্যামের ক্লাস কেমন লাগছে প্রথম দিন? আপনারটা সহজ লাগছে ম্যাডাম। ভালোই ম্যাডাম ছিল, কিছু মনে যদি কারণ না করেন তাহলে বলে আপনি নেন, উনি আসলে আমাদের ব্যাপারটা হলো ক্লাসটা। কি ম্যাম, উনি অফিসিয়াল ভাবে ক্লাস আমাদেরকে নিয়েছে। হ্যাঁ, আপনি যেভাবে আমাদেরকে একদম গৌরবভাবে প্রাকৃতিক ভাবে আমাদেরকে বুঝান, কথা ম্যাম আসলে ওইভাবে আমাদেরকে বুঝাইতে পারছিল না, যার জন্য আমাদের কাছে না, শুধু আমার কাছে না, সবার কাছে একটু বোরিং লাগছিল। তো আচ্ছা ঠিক আছে, তাইলে বাইরে থেকে আনবো না, আমি আর রাজি আপাই টেক কেয়ার করবো, এই তো? হ্যাঁ, এটা হ্যাঁ আমাদের আরো ম্যাডাম, সুবিধা তাহলে হয়, খুব কারণ সহজ হবে। জি ম্যাডাম। তো আশা করি আপনাদের এই মডিউল শেষ, ওয়ার্ক উইথিং টিবেট বাংলাদেশ এই মডিউলটা শেষ, একটা মডিউল শেষ করে দিয়েছি। আপনাদের কাছে কি কঠিন লেগেছে আজকের ক্লাসটা?
না আপু, কঠিন অনেক সহজ লেগেছে? ছিল। হালকা কঠিন, আচ্ছা হালকা সহজ। আচ্ছা, আগামী বুধবার আশা করি আপনাদের অ্যাপ্লাই ওয়াশ বুকটা ধরবো এবং শেষ করব, এবং আগামী শুক্রবার ইনক্লুসিভিটি ধরবো। এভাবে বুধ আর শুক্র সন্ধ্যা 7:30-এ ঢুকবেন। এছাড়া এই লিঙ্কে ক্লিক করবেন না। এই লিঙ্কটা আমি তৈরি করেছি। এখানে অনেক বড় বড় স্যাররা এই লিঙ্কটা ব্যবহার করে ক্লাস করতে থাকে। আপনারা যদি ঢুকেন আর ঢুকে যাবেন, তখন স্যার জিজ্ঞাসা করবে আপনারা কারা। আর এটা তো রোকসানার লিঙ্ক। এই জন্য আপনারা বুধবার আর শুক্রবার 7:30 ছাড়া লিঙ্কে ক্লিক করবেন না, ঠিক আছে? আমি স্যারকে বলে দিব যে স্যার ওই সময় লিঙ্কটা আমরাও ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আচ্ছা আজকের আপা, মতো খোদা হাফেজ, আপনাদের এক একটা মিনিট, মডিউল শেষ করে দিলাম। এক মিনিট, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ আছে, বলেন। আরপিএল এর বেনিফিট। এটা যেমন আরপিএল আর আরটিওর পার্থক্যটা আপা পিছনে আলোচনা ও করেছেন। আচ্ছা, এটা একটু বলে দেই। বেনিফিট আপনারা একটু আরপিএল, বলছে এখান থেকে আরপিএল এর একটু বেনিফিট প্রশ্ন। কি? আপনারা একটু বলেন তো আরপিএল এর বেনিফিট কি? আরপিএল এর বেনিফিট কি আপনারা একটু বলেন। সার্টিফিকেট পায়, স্বীকৃতি পায়, পূর্ব অভিজ্ঞতা টাকাও পাই। স্বীকৃতি পায়, সার্টিফিকেট পায়। তারপর হচ্ছে গিয়ে কি সে ম্যাম সে টাকাও তো হচ্ছে দেয়, গিয়ে কি কম সময় হয়, খরচ কম হয়, সময় বাঁচে। আর কি টাকা দেয় আবার আরপিএল এর টাকা। বেনিফিট কি? সময় বাঁচে। এই যে আমি কালকে পরীক্ষা সময় দিব একটা বাঁচে। ওয়েল্ডিং এ, আমার আপু, টাকা দিবে। আরপিএল এর সব থেকে বড় বেনিফিটটা হচ্ছে খুব কম সময়ে একটা ভালো মানের হ্যাঁ, সার্টিফিকেট পাওয়া যায়। অল্প সময়ে সার্টিফিকেট ভেরি গুড, পাওয়া এইটা যায়। লিখলে হবে, এটি হইলে হবে। আচ্ছা, আর আরটিওর বেনিফিট কি? আরটিওতে বেশি বেশি জ্ঞান অর্জন করা যায়। আরটিওতে 3 মাসে একটা স্টুডেন্ট সব শিখতে পারে। আরটিওতে একটা স্টুডেন্ট টিচারের রিলেশন বিল্ড আপ হয়। আরটিওতে তার পার্সোনালিটি চেঞ্জ হয়। আরটিওতে তার স্কিল সম্পর্কে অভিজ্ঞতা অর্জিত হয়। বাস, তোমরা যা পারো নিজের ভাষায় লিখবা। ও আচ্ছা, অ্যাসেসমেন্ট কয় ধরনের বলো তো? অ্যাসেসমেন্ট 2 ধরনের। একটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আরেকটা হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। তোমাদের এই যে 5টা বই পড়ানো হয়ে গেলে আমরা তোমাদের একটা অ্যাসেসমেন্ট নিব, যে তোমাদের কি কি ডেভেলপ করা হয়েছে কিনা, কোন জায়গাটা ভালো পারো না। এটার নাম হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, কোর্স চলাকালীন যে অ্যাসেসমেন্টটা নেই, এটা হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ হইলো একেবারে লাস্টে তোমাদেরকে এনএসডি এর আন্ডারে যে বসাবো, তারপরে তোমরা একটা সার্টিফিকেট পাইবা। এবং হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তাইলে যদি আসে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, সামেটিভ অ্যাসেসমেন্ট কি, তাহলে কি বলবা? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হইলো কোর্স চলাকালীন স্টুডেন্টের ডেভেলপমেন্ট যাচাই করার জন্য বা ক্যান্ডিডেটের ডেভেলপমেন্ট যাচাই করার জন্য একটা অ্যাসেসমেন্ট করে, যে অ্যাসেসমেন্ট গুলা করায় সেটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর কোর্স শেষ হয়ে গেলে সার্টিফিকেট পাওয়ার জন্য ফাইনালি সর্বশেষে যে অ্যাসেসমেন্ট করা হয় সেটার নাম সামেটিভ। মনে রাখবা, সামারি, সামেটিভ, সর্বশেষে করা হয়, এটার নাম সামেটিভ অ্যাসেসমেন্ট। বুঝছো নাকি বুঝো নাই? জি ম্যাডাম, বুঝছি। ছেলেরা মেয়েরা বুঝছো? বুঝছি তো আপু। আজকের মতো তোমাদের সাথে ও আরেকটা কথা বলে দেই, ফিডব্যাক কি বলো তো? ফিডব্যাক, ফিডব্যাক কি? ম্যাডাম ফিডব্যাক। ফিডব্যাক হইলে যে তোমরা আমাকে উত্তর দিতেছো, আমি তোমাদেরকে বলে দিতেছি ভালো করতেছে না, নিশ্চিত ভালো ক্লাসের শুরুতে অ্যাটেন্ড করে নাই, তখন নিশ্চিত বললো ঠিক আছে আপা আমি কালকে থেকে অ্যাটেন্ড করব। নিশ্চিতটা বললাম নিশ্চিত তোমার ব্রেনটা খুব ভালো, কিন্তু তুমি তো ঠিক মতো ক্লাস করো না, তুমি যদি আরেকটু ক্লাস করো তাইলে তুমি একবারে পাস করবা। এই যে আমি কথাটা বললাম, এটার নাম ফিডব্যাক। কথা কি বুঝছো? এটা কোন মেথডে দিলাম? স্যান্ডউইচ মেথডে দিলাম। প্রথমে কি বললাম, নিশিত তুমি তো তোমার ব্রেনটা খুব ভালো, কিন্তু তুমি তো সঠিক সময় অ্যাটেন্ড করো না, তোমাকে দিয়ে তো আমি খুব চিন্তায় আছি। ঠিক আছে, যদি আগে তুমি ভালো জিনিস পরবর্তীতে পরে ভালো করে ক্লাসে জয়েন করো তাহলে খারাপ তুমি জিনিস। পাস করবা। এই যে বললাম, এটার নাম কি? এটার নাম কি বলো? স্যান্ডউইচ এটার নাম মেথড। কি? স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথডে ফিডব্যাক। স্যান্ডউইচ মেথডে ফিডব্যাক। স্যান্ডউইচ মেথডে ফিডব্যাক। তার মানে কিস কি কিস, কিস কি কিস, প্রথমে শক্ত করে বললাম, পরে সফট করে বললাম, পরে আবার শক্ত করে বললাম। আবার শক্ত এটার করে নাম বললাম। নরম করে বললাম। হ্যাঁ, অথবা স্যান্ডউইচ মেথড। তাহলে এটারে কি বলা হয়? ফিডব্যাক। এটার নাম কি বলো? ফিডব্যাক। ফিডব্যাক কি? কোনো স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের ডেভেলপমেন্ট করার জন্য যেই প্রথম প্রদান যেই করা। বক্তব্য দেওয়া হয় তা কি বলা হয়? ফিডব্যাক। তা কি বলা হয়? ফিডব্যাক। বুঝছো? তো আজকের মতো জি। খোদা হাফেজ, বাই বাই। তোমরা ভালো থেকো। একটা মডিউল শেষ, আর আছে এই মডিউলে কিছু নাই। আমরা আগামীকাল ধরবো অ্যাপ্লাই ওয়াশ। আগামীকাল কি ধরবো? অ্যাপ্লাই
আগামী আপা কি ধরবো? আপা 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 আপনার আর আজকের ক্লাস কেউ রেকর্ড করছো? আপা ম্যাম আমি দীপা স্ক্রিন রেকর্ড করছি প্রায় 1 ঘন্টা হ্যাঁ 28 আপা। মিনিট। দীপা এইখানে আমি এই যে একটু হাইলাইট আচ্ছা করছি। ওই যে যদি রেকর্ড করে থাকো আপা এই যে ওইটা হাইলাইটেড একটু গ্রুপে অংশগুলি দিয়ে দিও। আপা ওই দেখেন এখানে হাইলাইট করা হ্যাঁ পেজগুলো আমি কি স্ক্রল করে যাই, এই জায়গাটা একটু দেখে যাক সবাই। রনি আপা রনি আচ্ছা আপা দেখো কাপা শোনেন, হ্যাঁ দেখো জি স্যার বলেন, স্টুডেন্টরা আমি শুনতেছি। তোমাদেরকে আমি কত ভালোবাসি। আমি হ্যাঁ নিজে জি। এনএসডি এর আন্ডারে এই একটা ওই যে এসএমও সুই মেশিন অপারেশনে এই গাজীপুর চৌরাস্তায় যাইয়া ওরিয়েন্টেশন ক্লাস করে এসেছি আজকে সারাদিন। এখনো খাই নাই, এখন তোমাদের ক্লাস করাইছি, আরে এখন খাবো নামাজ পড়বো। তারপর হচ্ছে গিয়ে কি আমি আবার নিজের ক্লাসে জয়েন করব। এবার বুঝতে পেরেছো, যখন বলছি আমি ফোন দিছি যে আমি 10 মিনিট লাগবে, তখন আমি মিরপুর 11-তে নামছি। বোর্ড বাজার সকালে গেছি ওরিয়েন্টেশনের জন্য সকাল 8টায়, আসছি এই যে রাতের 8টায়। ওটা কি জন্য জানো, এসমতে সুইং মেশিন অপারেশনের লেভেল 2 দিব। কারণ আমি যদি না দিই আমি আমার ছাত্রকে কিভাবে পড়াবো? এটার নাম কি বলো? এই যে আমি যে নিজে না দিয়ে যে ছাত্রকে পড়াই, এটার নাম কি? এটা কি, এটা কি বলা হয় বলো তো? এক্সপিরিয়েন্স। এটার একটা প্রসেস আছে, এটার নাম কি? ম্যাডাম আসসালামু আলাইকুম। এটার নাম হচ্ছে গিয়ে কি, কেউ বলতে পারবা? নিজে শিখে পরে আরেকজনকে শিখানো। এক্সপিরিয়েন্স ম্যাম। একটা হ্যাঁ এক্সপিরিয়েন্স, ভেরি গুড, যে আনসার দিয়েছো থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে এই বই শেষ। আগামীকাল আমরা, আগামীকাল বলতে আগামী বুধবার 7টা 30-এ আমরা ঢুকবো। আগামী বুধবার তখন আমরা অ্যাপ্লাই ওয়াশ পড়বো। তো বাবা আপারও যদি কিছু বলে বলো। খোদা হাফেজ, আমি বের হয়ে গেলাম। এরকম আপা। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি ম্যাম। ম্যাম। আচ্ছা এই জি ম্যাম, লাস্টের শোনা যে যাচ্ছে। আরেকটা ইনফরমেশন শিট আছে, এখান থেকে দুই একটা প্রশ্ন আসে, অনেক সময় আসে না। হ্যাঁ, তো অ্যাসোসিয়েটদের জন্য এই অংশটা বেশি একটা ইম্পর্টেন্ট না আর কি। জাস্ট আমি একটু স্ক্রল করে যাই, জাস্ট দেখে রাখি না কি, হাইলাইট করে রাখতেছি। আমার এই হাইলাইটেড করা সিবিএলএমটা আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা দেখতে পারবেন ইম্পর্টেন্ট জায়গাগুলি। এখানে আছে যে ওয়ার্ক প্লেস ইস্যু কিছু, যে একটা কাজের আমরা কাজ করার সময় কোন কাজটা আমাদের আগে করতে হবে, কোন কাজটা আমাদের পরে করতে হবে, এরকম একটা প্রাধান্য দিয়ে আমাদের কাজগুলি করতে হয়। আমরা স্টুডেন্ট লার্নার সেন্টার বা ক্যান্ডিডেট সেন্টার, আপনারা যখন অ্যাসেসমেন্ট দিবেন তখনও কি আপনাদেরকে ক্যান্ডিডেটকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। এবং আপনাদের যে কাজ আছে সেই কাজের মধ্যে কি করতে হবে, আপনাদেরকে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। তারপর কি করতে হবে, একটা কাজের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটা থাকতে হবে। রিসোর্স অ্যালোকেশন স্কিল থাকতে হবে, রিসার্চ স্কিল থাকতে হবে। এরপর হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল এটা থাকতে হবে। আপনাদের যে আপনারা যখন অ্যাসেসর হয়ে যখন কর্মক্ষেত্রে যাবেন, অ্যাসেসর হয়ে যখন যাবেন, সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। সবার সাথে ভালো করে কমিউনিকেট না করতে পারলে কিন্তু আপনি সফলভাবে অ্যাসেসমেন্ট করে আসতে পারবেন না। কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর টিম ওয়ার্ক, আপনি যখন একটা সেন্টারে অ্যাসেসমেন্ট করতে যাবেন, সেখানে প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত সকলের সাথে কিন্তু আপনার একটা দলীয় ভাবে একটা কাজ করতে হবে। সেখানে সমন্বয় কমিউনিকেশন ভালো করে একটা টিম ওয়ার্কে কাজ করে যদি আসতে পারেন, তাহলে আপনি খুব ভালো একটা অ্যাসেসমেন্ট নিয়ে সহজেই আসতে পারবেন, আপনার সুবিধা মতন সময়ে শেষ করতে পারবেন, সকলের সাথে যদি সমন্বয় করতে পারেন। এরপর হচ্ছে কি, বিভিন্ন রকমের প্রবলেমের সমস্যা দেখা দিতে পারবে, সেই প্রবলেম সলভ করার সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এরপর কি করতে হবে, কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে শেষ করে ফেলতে হবে। সেন্টার আপনাকে কি করে দিল, পিয়ন আপনাকে এসে বাতাস দিল কিনা, পানি দিল কিনা, চা দিল কিনা, এই ধরনের অপেক্ষায় না থেকে আপনি আপনার নিজের কিছু সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়ে কাজ করে ফেলবেন। এটা কিন্তু আপনার অ্যাসেসমেন্ট সেন্টারে যে দেখবেন যে অনেক কিছু প্রবলেম হবে, সেগুলো আপনাকে নিজে উদ্যোগ নিয়ে সমাধান করতে হবে, লোকজনের সাথে কমিউনিকেট করে, যোগাযোগ করে। সেলফ ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই অংশগুলিতে আলোচনা করা হয়েছে। মোটামুটি একটু চোখ বুলাই নেবেন শুধু। আমি এই সিবিএলএম টা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। রনি, আমি মনে হয় ওই গ্রুপে জয়েন নাই সবার সাথে, আমি আপনাকে দিচ্ছি, আপনি এটা গ্রুপে দিয়ে দিন। তো মোটামুটি আমাদের একটা সিবিএলএম শেষ হয়ে গেল। কোন সিবিএলএম শেষ করলাম সবাই একসাথে বলেন, আমরা কি আছি?
work effectively within Bangladesh Tibet sector. জি কেমন ম্যাডাম। লাগলো কেমন লাগলো আজকের সেশন? Work কেমন লাগলো Work আপনাদের কাছে? effectively within Bangladesh Tibet sector. আচ্ছা, কেমন লাগলো জি আপনাদের ম্যাডাম, কাছে ভালো আজকের লাগছে সেশন? ম্যাডাম। আচ্ছা, আমরা যেভাবে প্রশ্নগুলি আলোচনা করে দিলাম সেগুলি কিন্তু আজকে 1 ঘন্টা সময় নিয়ে খাতায় লিখবেন, নিজেরা প্রশ্ন বের করবেন। আর ইতিমধ্যে আপনাদের অনেক নোটশিট প্রোভাইড করা হয়েছে, ইংলিশে দরকার আব্বা, নাই। আপনারা যেভাবে বুঝতে পারছেন জাস্ট ওইভাবেই শুধু বাংলায় লিখে লিখে রাখবেন। আমরা প্রতিটা লাইনে লাইনে কিন্তু প্রশ্ন বলছি, সেটা মনে রেখে এখনই 1 ঘন্টা বসে এটা পড়াশোনা করে ফেলবেন। আমি এক্ষুনি এই সিবিএলএমটা রনির কাছে দিচ্ছি, রনি আপনাদের গ্রুপে দিয়ে দিবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আমিও দোয়া রাখি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ওকে সবাই ম্যাডাম, কম্পিটেন্ট আপনি হন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফেজ ম্যাডাম। আসসালামু জি, আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। রনি আমি 5 মিনিটের মধ্যে তোমাদের খাবার জন্য ডাকতেছি। কি খাবে এখন? পোলা মাংস রান্না করবো না ভাত? সাথে যদি চিকেন ফ্রাই হয়?